আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সো অনেকদিন পরে তোমাদের সামনে এবং আজকে আমি তোমাদের সাথে তোমাদের আইসিটির প্রথম অধ্যায়ের প্রথম ক্লাসটি নিব এবং ভাইয়া আমরা একটু সিস্টেম অনুযায়ী এখন থেকে আগানোর চেষ্টা করব। যেহেতু আমাদের সামনে পরীক্ষা আছে, স্পেশালি 2025 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবা এবং 26 ব্যাচের স্টুডেন্ট আছো, সবার জন্য সেম সাজেশন, সেম কথা ভাইয়া। তো তোমাদের জন্য তোমাদেরকে যেভাবে পড়াবো এটা তোমার আগে বুঝতে হবে কিভাবে আমি পড়াবো। যেহেতু আইসিটি একটা সাবজেক্ট যেখানে তোমার এমসিকিউ থাকবে, যেখানে তোমার সৃজনশীল থাকবে, তুমি শুধু বইটা পড়লেই হবে না, আমরা একটু অন্য ক্যাটাগরিতে পড়ার চেষ্টা করব। কিরকম ক্যাটাগরিতে পড়ার চেষ্টা করব এবং কিভাবে তোমরা পড়বা, তোমাদের পড়া উচিত। তো প্রথমত আমরা যেটা করব, আমরা আইসিটির বইয়ে যতটুকু আছে, বিশেষ করে তোমার প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, এই দুইটা চ্যাপ্টার হচ্ছে রিডিং, যেগুলা কিন্তু ভাইয়া তোমার পড়তে হবে, মাস্ট পড়া লাগবে। তুমি যদি স্কিপ করো তুমি কিন্তু এমসিকিউর অ্যান্সার দিতে পারবা না, তোমার পড়তে হবে। কোশ্চেন থেকে যায় যে ভাই আমি কি আসলে সব সবই কি পড়বো আমরা? না, সব পড়ার কোনো দরকার নেই। যতটুকু পড়া লাগবে ততটুকু আমি ইনশাল্লাহ তোমাদেরকে পড়াবো। তৃতীয় অধ্যায় যখন তোমরা যাবা, তৃতীয় অধ্যায় তোমার অনেক অঙ্ক করতে হবে, অনেক কিছু জানতে হবে, অনেক পড়াশোনার ব্যাপার স্যাপার আছে। চতুর্থ অধ্যায় পড়াশোনার ব্যাপার আছে, HTML নিয়ে আলোচনা করছে। পঞ্চম অধ্যায় আছে প্রোগ্রামিংটা নিয়ে আলোচনা করেছে। সো এইভাবে ধাপে ধাপে কিন্তু আমি তোমাদের সাথে সবগুলা চ্যাপ্টার আলোচনা করব। তো আজকে প্রথম অধ্যায়ের ভাইয়া প্রথম ক্লাস, সবাইকে স্বাগতম তোমাদের আজকের এই ক্লাসে ভাইয়ার। তো সবাই দেখো এবং জয়েন করো, একটু জলদি জলদি করে ভাই ক্লাসে জয়েন করে ফেলো। দেখি আসলে কারা কারা আমার ক্লাসটিতে জয়েন করেছে ভাইয়া। দেখি দেখি, দাঁড়াও 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 দাঁড়াও, আমি একটু দেখে নিচ্ছি, আমি একটু চেক করে নিব। ওকে ওকে, সবাই সবাই জয়েন করো। অনেকে তোমরা জয়েন করেছো, জি আলহামদুলিল্লাহ। ভালো আছে তোমরা সবাই? দাঁড়া আমি তো দেখি। জি আলহামদুলিল্লাহ। কেমন আছো সবাই? শোনো, এখানে এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট আছো তোমরা, অনেক সবাই রাগ করে আছে আমার উপরে, এটা আমি জানি। তোমরা সবাই আমার উপরে রাগ করে আছো, তোমাদের ক্ষোভ আছে আমার উপরে। আমার যদি পাইতা তাহলে অনেকে অনেক কিছু বলতো, তাই না? কারণ তোমাদের এই ব্যাচটা অনেক আগে চালু হয়েছে। আমরা এইচএসসি 26 ব্যাচে যারা আছো, তোমাদের গিয়ে বলছিলাম যে এটা তোমাদের 25 ব্যাচের সাথে কভার করে দেব, এই কথা কিন্তু আমি বলেছিলাম। তোমাদের রুটিন দিয়েছি, তোমরা জানো, এই গ্রুপে দেওয়া আছে, একটু চেক করে নাও। যদি না পেয়ে থাকো গ্রুপটাতে একটু ঢুকো, তাহলে তুমি একটু নিচের দিকে গেলে রুটিনটা দেখতে পারবে যে আমাদের 11 তারিখ থেকে ক্লাস স্টার্ট হয়েছে এবং আজকে সেই প্রথম ক্লাস। এবং সবাইকে স্বাগতম জানিয়ে আমি শুরু করতেছি। এখানে 25 ব্যাচের স্টুডেন্ট আছো এবং 26 ব্যাচের স্টুডেন্ট আছো, তোমাদের একই সাথে কভার হয়ে যাবে। প্রথম অধ্যায় থেকে স্টার্ট করলাম এবং আশা করি বেশি টাইম লাগবে না। ভাইয়ের সাথে যদি থাকো ইনশাল্লাহ সবকিছু তোমাদের কভার হয়ে যাবে। যতটুকু পড়া দরকার, কতটুকু তোমাদের পড়তে হবে, পিডিএফ কিভাবে পাবা, সবকিছু ক্লাস শেষে, ক্লাসটা তোমরা তোমাদের ওয়েবসাইটে দেওয়া হবে, ক্লাসে পিডিএফ যা দিব সেগুলো তোমাদের ওয়েবসাইটে দেওয়া হবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, সেখান থেকে তোমরা পড়তে পারো। সো এই আর কি। সপ্তাহে কোন 5 দিন তোমার? আচ্ছা ঠিক আছে, কোন 5 দিন? শনি রবি সোম মঙ্গল এভাবে, বুধ, এই 5 দিন সপ্তাহে প্রথম, আর বৃহস্পতি শুক্র বন্ধ থাকবে। এবং এটা রুটিন আমি দিয়েছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে। যাই হোক, তোমাদের রাগটা আমি বুঝতে পেরেছি, তোমাদের অনেকের রাগ আছে, সমস্যা নাই, রাগ থাকা ভালো, বোঝো নাই? আচ্ছা প্রথমত আসি প্রথম অধ্যায়, আমরা প্রথম অধ্যায় শুরু করি এবং প্রথম অধ্যায়ে দেখি আজকে কতক্ষণ লাগে এবং আমরা কিভাবে করব। আমি শুরুতেই বলেছি আমরা এখন ভিন্ন ক্যাটাগরিতে পড়বো। আমরা শুধু রিডিং পড়বো না, রিডিং পড়ার সাথে সাথে বইয়ের যে বিগত বছরের এমসিকিউ আছে এগুলো আমরা কভার করে ফেলবো একই সাথে সাথে। কারণ একটা জিনিস আমি খেয়াল করেছি যে ভাইয়া তুমি যতটুকু রিডিং পড়বা ততটুকু যদি তুমি এমসিকিউ পড়ো একই সাথে সাথে, তাহলে তোমার দেখবে পড়াটা কিন্তু কভার হয়ে যাবে। এবং সেই সিস্টেম অনুযায়ী কিন্তু আমরা আগাবো আইসিটির ক্ষেত্রে, অন্তত পক্ষে আইসিটি সাবজেক্টের ক্ষেত্রে। ঠিক আছে, প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে তোমার কি আসবে? সৃজনশীল একটা দুইটা থাকতে পারে, কিন্তু এমসিকিউ মাস্ট থাকবে, তো পড়া লাগবে। তুমি যদি স্কিপ করো তাহলে তুমি ধরা খাবা, এটা বাধ্যতামূলক, এটা জানা কথা। প্রথম অধ্যায় হচ্ছে বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত। আচ্ছা, তথ্য যোগাযোগ প্রযুক্তি, এই তথ্য আইসিটি যেহেতু পড়তেছ, এটার একটা ফুল মিনিংস আছে না কি? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, যেটা বাংলাতে বলা হয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, যেটার সংক্ষিপ্ত রূপ হয়েছে কিন্তু আইসিটি, যেটার
ফুল মিনিংসটা হচ্ছে এইটা, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। একটু ভাইয়া মাথায় রাখো। আর যদি বাংলা বলা হয় কি, আইসিটি বাংলা কি, তথ্য যোগাযোগ প্রযুক্তি। ক্লিয়ার ভাইয়া? এটা আইসিটি বাংলা, আর সংক্ষিপ্ত হয়েছে এইটা, আর এটা ফুল মিনিংস হয়েছে এটা। ডান। এখন আমি প্রথমে একটু তোমাদের এমসিকিউ দেখাতে চাচ্ছি। ফার্স্ট একটু আসি, দেখো লুক, খেয়াল করো, এটা কি গোলা গোলা লাগছে, কিরকম দেখাচ্ছে আমি জানি না। দেখো প্রথমত আসি এই জায়গাতে, তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রথম টাইপটা আমরা টাইপ ওয়াইজ কিন্তু আগাবো। আইসিডির ক্ষেত্রে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ গুলো যখন আমরা করবো আমরা টাইপ ভিত্তিক আগাবো। সৃজনশীলের ক্ষেত্রে আমি টাইপ আকারে সাজানোর কাজ চলতেছে এবং কাজ করতেছে তোমাদের জন্য, আশা করি ইনশাল্লাহ। দেখো দেখাচ্ছে, এটা কি ভালো করে দেখাচ্ছে? এই হচ্ছে কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি, এটা হচ্ছে তোমার টাইপ 1 এর এমসিকিউ। আমি যদি নিচের দিকে যাই, এই যে বিশ্বগ্রামের ধারণা, এটা ক্লিয়ার দেখাচ্ছে না, তোমাদের বইয়ে আছে, এবং মাহবুবুর রহমানের বইটা বেস্ট, সেরা একটা বই, এবং আমি তোমাদের এই মাহবুবুর রহমানের বই দ্বারাই কিন্তু পড়াই। এখান থেকে ইনশাল্লাহ সবকিছুই কমন আসবে। এই যে দেখো এই বইটা দ্বারাই কিন্তু পড়াই। এটা হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী, এখানে আলিমের যারা মাদ্রাসার স্টুডেন্ট কিন্তু আছে এখানে, তোমাদের জন্য কলেজের স্টুডেন্ট সবাই আছে এখানে, এটাই বেস্ট হবে মাহবুবুর রহমান, আমি এই বইটা দ্বারাই কিন্তু পড়াই। আইসিটির অনেক লেখকের বই আছে, তোমরা পড়তে পারো, কোনো সমস্যা নাই, বাট আমি আসলে ফলো করি মাহবুবুর রহমান। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমি আসলে তোমাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি, ফার্স্টে আমি তোমাদেরকে টাইপ বুঝাবো, আমি তোমাদেরকে ভাইয়া টাইপ বুঝাবো। দেখো বিশ্বগ্রামের ধারণা, তারপর আসি এই একটা টাইপ, দুইটা টাইপ, সেকেন্ড টাইপ এটা টাইপ নাম্বার 2, এই যোগাযোগ টাইপ নাম্বার 3, এইভাবে অনেকগুলা ফার্স্ট চ্যাপ্টারে অসংখ্য টাইপ আছে ভাইয়া, এর কোনো লিমিটেশন নাই, অনেক ইউজ পরিমাণে। এই কারণে আমরা যেভাবে পড়বো, রেডি 1 2 3 সবাই তাহলে পড়া শুরু করি আমরা। এটা মাহবুবুর রহমানের লেখা আইসিটি বইয়ের পিডিএফটা। ওকে, তো আমরা নিচের দিকে যাই, প্রথমত আসি আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি। এই যে দেখো, যেটা আমাদের কিন্তু প্রথম টাইপ ছিল। এখন এই এমসিকিউ গুলো পারার জন্য খেয়াল করো, এখানে যতগুলো এমসিকিউ আছে যেগুলো বোর্ডে আসছে, এই এমসিকিউ গুলো পারার জন্য ভাইয়া তোমার কি করতে হবে, এই এমসিকিউ গুলো পারার জন্য তোমার এই রিডিংটা আগে পড়তে হবে। রিডিং পড়ে তারপর তুমি এখানে যাবা। এবং আরো একটা বিষয় ভাইয়া, তোমাদের আমি রিডিং পড়াবো যেন সৃজনশীলের ক নাম্বার খ নাম্বারটাও এরই সাথে কভার হয়ে যায়, এই ক্যাটাগরি। সো এই জন্য আমাদের পড়াশোনা বেশি করতে হবে। রেডি 1 2 3। তথ্য কি? প্রথম কোশ্চেন ভাইয়া, তথ্য কি? তথ্য কি? তথ্য কি বলতো? তথ্য জিনিসটা কি? যেমন আমরা অনেক সময় প্রতিদিনই নিউজ পেপার আমাদের সামনে আসে, নতুন নতুন তথ্য আসে, নতুন নতুন ইনফরমেশন আছে যে এই সমস্যা, বাংলাদেশে এই সমস্যাটা হয়েছে, অমুকে অ্যাক্সিডেন্ট করছে, ওকে মারা গেছে, রাজনীতিবিদদের নিয়ে আসে, এগুলো হচ্ছে ইনফরমেশন, এগুলো হচ্ছে কিন্তু ভাইয়া তথ্য। তো আমরা যদি সংজ্ঞার দিকে আসি যে ভাইয়া তথ্য আসলে কাকে বলে, তথ্য হলো, খেয়াল করো এখানে একটা জিনিস দেখবা, এখানে ব্লার ব্লার করা আছে। যদি তোমাদের পিডিএফটা দরকার হয় আমি তাহলে দিব, অসুবিধা নেই, কিন্তু এখানে দেখবা মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলা ব্লার করা আছে, দেখো এই কালি দ্বারা দাগ দেওয়া আছে। ওকে, তাহলে দেখো, তথ্য হলো যে কোনো বিষয় সম্পর্কে উত্থাপিত যে কোনো ধরনের প্রশ্নের উত্তর, যা ওই বিষয়টি সম্পর্কিত জ্ঞানকে সমৃদ্ধ করবে, এটাই হচ্ছে তোমার তথ্য। তুমি যদি ইচ্ছা করো এতটুকু পড়তে পারো। ইটস ইজ ভেরি সিম্পল, যে কোনো বিষয় সম্পর্কে উত্থাপিত যে কোনো ধরনের প্রশ্নের উত্তর, যে কোনো ধরনের প্রশ্ন। আমি কোশ্চেন করলাম তোমাকে, তোমার নাম কি, তুমি বললা, এইটাই যে একটা তথ্য। এই জন্যই বলছে সংজ্ঞায়, যে কোনো বিষয় সম্পর্কে উত্থাপিত যে কোনো ধরনের প্রশ্নের উত্তর, যা ওই বিষয় সম্পর্কে মানে সম্পর্কিত জ্ঞানকে সমৃদ্ধ করবে। যদি তোমার পক্ষে সম্ভব হয় সংজ্ঞাটা মুখস্থ করো, কারণ এটা সৃজনশীল ক নাম্বার দিয়ে দেবে। ওকে না? ওকে, আচ্ছা নিচে আসি। সব পড়া দরকার নেই, কারণ সব পড়লে সব তো পড়ার দরকার নেই। এখন দেখো, এই প্রশ্নের উত্তর দুইটা থাকতে পারে, এই প্রশ্নের উত্তরে দুইটা অংশ থাকতে পারে। এদের একটি হলো ডেটা বা উপাত্ত। খেয়াল করো, যদি কোনো প্রশ্ন করা হয় তখন ওই প্রশ্নের উত্তরে দুইটা জিনিস থাকতে পারে। একটা হচ্ছে কি, এদের একটি হচ্ছে ডেটা বা উপাত্ত। খেয়াল করো, ডেটা বা উপাত্ত পড়ো, যেটি আসলে সংশ্লিষ্ট বিষয়ের বৈশিষ্ট্যগুলির মান প্রকাশ করে। যেই বিষয় সম্পর্কে তুমি প্রশ্ন করছো, যেটার উত্তর তোমার কাছে প্রশ্ন করছে, তুমি অ্যান্সার দিতে চাচ্ছ, তোমার কাছে প্রশ্ন করছে ভাইয়া, তুমি সেটার অ্যান্সার দিতে চাচ্ছ, তাহলে ওইটার ভাইয়া মানে সংশ্লিষ্ট বিষয়ের বৈশিষ্ট্যবলীর মান প্রকাশ করে। আর অপরটি হলে কিন্তু নলেজ বা সংশ্লিষ্ট বিষয়টি সত্যিকার কি সেই সম্পর্কে একটা বিমূর্ত ধারণাকে প্রকাশ করে। মানে দুইটা জিনিস। তাহলে তথ্য থেকে আমরা পাইলাম, তথ্যের সংজ্ঞায় পাইছি, প্রশ্ন করবে সেটার উত্তর দিবে, এইটার জ্ঞানকে তথ্য বলে। ক্লিয়ার? এই প্রশ্ন করলে দুইটা জিনিস তুমি পাবা। একটা হচ্ছে কি, এক নাম্বার হচ্ছে কিন্তু তোমার কি বলে, একটা অংশ হচ্ছে তোমার ডেটা বা উপাত্ত, আর একটা হচ্ছে তোমার নলেজ। দুইটা জিনিস, ডেটা বা উপাত্ত, আর একটা হচ্ছে কি ভাইয়া নলেজ। ওকে, তাহলে ডেটা বা উপাত্ত জিনিসটা কি, যেটা আসলে সংশ্লিষ্ট বিষয়ের বৈশিষ্ট্যবলীর মান প্রকাশ করে।
সংশ্লিষ্ট বিষয় বৈশিষ্ট্য বলে মান প্রকাশ। এভাবে এমসিকিউ থাকবে ডেটা বা উপত্যকার আসলে কাজ কি, তখন এটা অ্যান্সার দিতে হবে যে সংশ্লিষ্ট বিষয়ের বৈশিষ্ট্য বলে মান প্রকাশ করে। ওকে ডান। এখন আসি তথ্য এর ক্ষুদ্রতম একক হইছে কিন্তু ডেটা, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা এমসিকিউ তে আছে দেখবা না। তাহলে তথ্যের ক্ষুদ্রতম একক কি? ডেটা। ডান। এখন ডেটা বা উপত্য কি একটু এখান থেকে পড়বা। ডেটা বা উপত্য হলো, ডেটা বা উপত্য আসলে কি আমরা তো বললাম যে আসলে দুইটা জিনিস আমরা পাবো, ডেটা বা উপত্য, আর কি পাবো? নলেজ পাবো। প্রশ্নের উত্তরে দুইটা জিনিস পাবো। এখন আমরা ডেটা সম্পর্কে জানবো। ডেটা বা উপত্য হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম একক। এই মাত্র পড়ছো যে তথ্যের ক্ষুদ্রতম একক হচ্ছে কিন্তু তোমার ডেটা। তাহলে ঠিক আছে, যা সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য পরিচালিত প্রসেসিং এর কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। এটা একটু যদি পারো তুমি সংজ্ঞায় দিয়ে দেবা। ওকে পড়ো। ডেটা বা উপত্য হচ্ছে কি? তথ্যের ক্ষুদ্রতম একক। এটা তো সংক্ষিপ্ত এক কথায় ব্যাখ্যা। যদি সংজ্ঞা আসে তাহলে লিখতে হবে এতটুকু লেখা পরে, যা সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য রেজাল্ট পাওয়ার জন্য পরিচালিত প্রসেসিং এর কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়। কাঁচামাল বুঝো? কাঁচামাল জিনিসটা আসলে কি? যেমন ফর এক্সাম্পল কোন শব্দ, কোন সংখ্যা, কোন ছবি, প্রতীক ইত্যাদি যে কোনো কিছুই কিন্তু উপত্য বা ডেটা হিসাবে কিন্তু চিহ্নিত হতে পারে। একটা ছবি দ্বারা কিন্তু অনেক কিছু আমরা সেখান থেকে রিসার্চ করে বের করতে পারি। একটা শব্দ, ছোট্ট একটা শব্দ যেটা গভীরতা অনেক বেশি, তথ্য ছোট্ট একটা শব্দ যেটা গভীরতা অনেক বেশি, এখান থেকে আমরা অনেক কিছু কিন্তু পেতে পারি। এই জিনিসটাই কিন্তু বলেছে। ওকে না? তাহলে ডেটা বা উপত্য কাকে বলে যদি আসে ভাইয়া, আমরা এতটুকু দিয়ে দিব যে যা মানে ডেটা বা উপত্য হচ্ছে তথ্যের একটা ক্ষুদ্রতম একক, যা সুনির্দিষ্ট ফলাফল রেজাল্ট পাওয়ার জন্য পরিচালিত প্রসেসিং এর কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। ওকে ডান। এখন আসি আমরা পরে স্টেপে দেখি। এখানে অনেক কিছু ভাইয়া দেওয়া আছে। এখন আমরা একটু এটা পড়বো যে আসলে এই যে তোমার তথ্য ইনফরমেশন আর উপত্য ডেটার মধ্যে দুইটার মধ্যে পার্থক্য কি। তুমি তথ্যরই কিন্তু দুইটা অংশ পাইছো, একটা হচ্ছে উপত্য বা এটা ডেটা বলতে পারো, ইংরেজিতে বলা হয় ভাইয়া ডেটা, বাংলায় বলা হয় কিন্তু উপত্য। তো ডেটা বা উপত্য, আর একটা বিষয় নলেজ। তো এখন আমাদের এই তথ্য এবং এই ডেটার মধ্যে আসলে পার্থক্যটা কি এটা একটু বুঝতে হবে। তথ্য কি? তথ্য আর ডেটা। প্রথম দেখো, উপত্য হইছে বা ডেটা হচ্ছে অগোছালো অবস্থায় থাকা যে কোনো বর্ণ, চিহ্ন বা সংখ্যা, এসব কিছু হচ্ছে কিন্তু ডেটা। অগোছালো যেগুলো কিন্তু ভাইয়া গুছানো না। ফর এক্সাম্পল আমি যদি বলি ইংরেজিতে অ্যালফাবেট যেগুলো আছে এ বি সি ডি এফ, যেগুলো আবার আমরা ক খ গ ঘ উ পড়ছি না, স্বর স্বরে রস্যি দীর্ঘ, এগুলো আমরা পড়ছি না। তো এখন আমি তোমাকে একটা বাক্য বানাইতে বললাম। সাপোজ তুমি যদি বলো যে আমি আমার দেশকে ভালোবাসি, এখন এখানে অনেকগুলো বর্ণ, অনেকগুলো শব্দ, তুমি কিন্তু গুছায় লেখছো, রাইট? গুছায় লেখার পর একটা বাক্য পাইছো, মানে একটা তথ্য পাইছো। কিন্তু এগুলো অগোছালো যদি থাকতো, যেমন আমি বলতে পারি, তুমি বলতে পারো যে আমি আমার দেশকে ভালোবাসি, তাহলে এই যে লাইনটার মধ্যে অনেকগুলো শব্দ আছে না, শব্দগুলো কিন্তু গুছানো। তাহলে গুছানো যেটা, সেটা একটা তথ্য, কারণ সেটার একটা অর্থ প্রকাশ করে, একুরেট অর্থ প্রকাশ করে। আর অগোছালো যদি থাকে, যেমন এগুলো যদি অগোছালো, যেমন আমি এক জায়গায়, আমার আর এক জায়গায়, ধরো আমি এভাবে যদি থাকে, এটা একটা অগোছালো। তো এই ডেটা বা উপত্য হচ্ছে কি অগোছালো। এই অগোছালো অবস্থায় থাকা, সেটা হইতে পারে বর্ণ হইতে পারে, সেটা হইতে পারে চিহ্ন হইতে পারে, সেটা একটা সংখ্যা হইতে পারে। এই জিনিসগুলা তার মানে আমরা বুঝতে, এগুলো হচ্ছে কিন্তু ডেটা, এগুলো হচ্ছে উপত্য। তার মানে আমরা বুঝতে পারলাম এই এবিসিডি, এই বর্ণ চিহ্ন, এই যে 1 2 3 4, এগুলো এই সংখ্যাগুলা, এগুলো হচ্ছে কিন্তু ভাইয়া তোমার, আমি বলতে পারি ডেটা বা হচ্ছে কিন্তু উপত্য। ওকে, এখন আসি ভাইয়া তাহলে তথ্য কি? এই ডেটাকে প্রক্রিয়াকরণ করে, মানে এইগুলোকে সাজায় গেছে। বলছি না আমি আমার দেশকে ভালোবাসি, এখন এই আমি এক জায়গায়, আমার এক জায়গায়, দেশ কি এক জায়গায়, ফর এক্সাম্পল হইতেই পারে, তাই না? এগুলো কিন্তু অগোছালো, এগুলো তোমার ডেটা। এগুলো কি ডেটা, বা তুমি বলতে পারো উপাত্ত। এই অগোছালো জিনিসগুলোকে তুমি যদি গুছায় লেখো, তাহলে তুমি বাবা কিন্তু তথ্য। হ্যাঁ, এই গুছানোটাকে আইসিটি ভাষায় বলা হয় এই ডেটাকে প্রক্রিয়াকরণ, এটাকে বলা হয় প্রক্রিয়াকরণ, প্রসেসিং, প্রক্রিয়াকরণ। তাহলে এই ডেটাকে প্রক্রিয়াকরণ করে যে অর্থবহ অবস্থা পাওয়া যায়, তখন তাকে তথ্য বলে। এখন এই তথ্য কাকে বলে যদি সংজ্ঞা আসে, তুমি এটাও দিতে পারো, আবার উপত্য কাকে বলে এটাও তুমি দিতে পারো। দেখছো বিষয়গুলো ইজি, বার তোমার মাথায় ঢুকাইতে হবে। গেল উপত্য আসি। ডেটা হলো ডেটা হলো মানে ডেটা হলো প্রক্রিয়াকরণের পূর্ব অবস্থা। ঠিক আছে, ওই যে আমি আমার দেশকে ভালোবাসি, হ্যাঁ, তো এই জিনিসটার পূর্ব একটা অবস্থা। তো কম্পিউটারে যা ইনপুট হিসাবে কিন্তু ব্যবহৃত হয়, কিন্তু এটা কম্পিউটারের ইনপুট হিসেবে ব্যবহৃত হয়। যেমন ফর এক্সাম্পল তোমার কম্পিউটার সবাই চেনো, তোমার ল্যাপটপ বা কম্পিউটার কিন্তু কিবোর্ড আছে, কিবোর্ডে ABCDEF যেগুলো আছে, তাই না? তো যখন তুমি এতে প্রেস করবা, এটা একটা ইনপুট হিসেবে কাজ করবে, কারণ তুমি এ প্রেস করছো, ওটা কম্পিউটারে তুমি যে এটা চাপ দিছো, এটা
এই সিস্টেমের মাধ্যমে সিগন্যালের মাধ্যমে কিন্তু তোমার ওই যে কম্পিউটার বা ল্যাপটপের সামনে এ উঠবে। তাহলে তুমি ইনপুট দিছো, আর ইনপুট দেওয়ার পর একটা আউটপুট তো তুমি পাবা, রাইট? তাহলে তুমি দেখো এই যে ডেটাটা আসলে মেইনলি একটা ইনপুট, যা মানে মূলত ইনপুট হিসেবে ব্যবহৃত হয়। আর ইনফরমেশন তথ্য কি? এই ইনফরমেশন বা তথ্য হলো প্রক্রিয়াকরণের পরে অবস্থা, যা কম্পিউটার আউটপুট হিসেবে ব্যবহৃত হয়। যেমন আমি আমার দেশকে ভালোবাসি, এখন এই আমি আমার দেশকে ভালোবাসি এই পুরো লাইনটা তোমার আগে লিখতে হবে, আগে তোমার ইনপুট দিতে হবে, যে লিখতে হবে এ এ এম আই আমি, এ এম এ আর আমার দেশকে। তাহলে তুমি যে চাপবা, মানে এই যে তুমি যে কম্পিউটার যে প্রেস করবা, হ্যাঁ, এগুলো তুমি কি দিচ্ছ? ইনপুট দিচ্ছ। আর কম্পিউটার ইনপুট দেওয়ার পরে ফাইনালি যে তুমি একটা রেজাল্ট পাবা, একটা বাক্য পাবা, আমি আমার দেশকে ভালোবাসি, এটা আউটপুট, তোমাকে আউটপুট হিসেবে দিল। বিষয়টা আমি এটা দিয়ে বুঝাইলাম, কিন্তু এক্সাম্পলটা আসলে এদিকে টানাটা ঠিক না। এটা আসলে গভীরতার ভিতরে যেতে হবে, উদাহরণে গভীরতার ভিতরে যেতে হবে, গভীরতায় পড়ে যাবো, এটা দ্বারা নর্মালি বোঝো। ওকে, ডান। তার মানে আমরা বুঝতে পারলাম যে ডেটা বা এগুলো কি, এগুলো তুমি ইনপুট দিবা, আর তথ্য হিসেবে তুমি আউটপুট পাবা। কম্পিউটারে এই যে এবিসিডি চাপবা, একটা লাইন পাবা, ওইটা হচ্ছে তোমার আউটপুট, আর যখন চাপবা এটা হচ্ছে তোমার ইনপুট, শেষ। তাহলে সকল তথ্য হচ্ছে কিন্তু ডেটা, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সকল তথ্যই ডেটা, কারণ এই তথ্য তুমি কি পাবা? এই ডেটা থেকেই তো তথ্য পাবা। শব্দগুলা এলোমেলো ছিল, ওগুলো সাজানোর পরেই তো তুমি তথ্য পাবা। তবে আমি বলতে পারি সকল তথ্যই হচ্ছে ডেটা। আর সকল ডেটা কিন্তু তথ্য না, হ্যাঁ, এটা লিগ্যাল কথা। সকল ডেটা কিন্তু তোমার তথ্য নয়, কারণ ডেটাগুলো অগোছালো থাকতেই পারে, ক খ গ ঘ। এখন এখান থেকে একটা লাইন তুমি বানাবা, তুমি যদি ক খ প্রেস না করো তাহলে কি লাইন হইবে? তার মানে সকল ডেটা কিন্তু তথ্য না। ডেটা কোনো কিছুর অর্থ কিংবা পূর্ণাঙ্গ ধারণা দিতে পারে না, এটা ধারণা দিতে পারে না। বলছি না, আমি আমার দেশকে ভালোবাসি, সরে এক জায়গায় বা এ এক জায়গায়, এম এক জায়গায়, আই এক জায়গায়, এটা কি একটা পূর্ণাঙ্গ ধারণা দিতে পারে? পারে না। কিন্তু যখন এটা সাজাইছো তখন সুন্দর একটা পূর্ণাঙ্গ ধারণা দিতে পারে। ওকে, ডেটা তথ্যের উপর নির্ভর করে না, রাইট? কথা সত্য, এই ডেটা কিন্তু কারোর উপর নির্ভর করে না, মানে এর পাওয়ারই অন্যরকম, কারো ধার ধারে না, শুধু কথা। কারণ সরে আসা রশি গিয়ে এর মতো নিজস্ব মতো, তুমি যখন ইনপুট দিবা ভাই, তখন তুমি একটা লাইন পাবা, তখন তুমি একটা লাইন পাবা। এই আর তথ্য সম্পূর্ণ পাবে, আর এই তথ্য কিন্তু এই ডেটার উপর নির্ভরশীল। কারণ এই এ বি সি ডি যখন প্রেস না করবা, তাহলে তুমি কি তথ্য পাবা? হিসাব বরাবর। এবার আসি, কোন ছাত্রের ভিন্ন বিষয় প্রাপ্ত নাম্বারগুলো পৃথক পৃথক ভাবে ডেটার উদাহরণ। যেমন রহিম পাইলো আইসিডিতে, ধরো আইসিডি সাবজেক্টে 80 পাইছে, তুমি পাইছো 90, আর একজন পাইছে 100, কেউ পাইছে 70, কেউ পাইছে 30। তো এই যে নম্বরগুলা, এগুলো কিন্তু তোমার একটা ডেটা। আমি আগেও বলছি, সংখ্যা এটা একটা ডেটা। আর ওই ছাত্রের নাম, রোল নাম্বার, সবগুলো বিষয় নম্বর, তার ভিত্তিতে প্রাপ্ত মোট নাম্বার, সে জিপিএ 5 পাইছে কিনা, পুরো বিষয়টা পয়েন্টিং বিষয়, এটা একটা তথ্য। আমার কথা বুঝছো? এটা একটা সংখ্যা। ধরো রহিম আইসিডিতে পাইছে 80, জাস্ট এটা একটা সংখ্যা, নাম্বার, এটাকে আমি বলতে পারি উপাত্ত। আর তথ্য জিনিসটা কি, যে ওই রহিম, ওই ছাত্রের নাম, রহিম একজন ছাত্র, ধরো ওর নাম, ওর রোল নাম্বার কত, ওর সব বিষয় কত পাইছে, টোটাল মার্ক আসছে কত, এবং এ প্লাস পাইছে কিনা, বা নাকি 4 পয়েন্ট পাইছে, কোনটা পাইছে, এই জিনিসটা হচ্ছে কিন্তু তোমার তথ্য বা ইনফরমেশন। ডান ভাইয়া? ওকে, ডান। এবার আসি তোমার তথ্য প্রযুক্তি। এখান থেকে একটু তোমাদের অনেক রিডিং পড়তে হবে ভাইয়া। দেখো, মনে করো তোমার যুক্তরাষ্ট্র প্রবাসী আত্মীয় অনলাইন মোবাইল ব্যাংকের মাধ্যমে $100 পাঠাইছে তোমার কাছে, $100 পাঠাইছে। পাঠানোর পরপরই তুমি বাংলাদেশে ওই সার্ভিসের যে কোনো ব্যাংক থেকে টাকাটা তুলে নিতে পারছো। মানে তোমার এক ভাই থাকে বিদেশে, সেখানে তোমার কি $100 পাঠাইছে, পাঠাইছে কিন্তু ডলার। এখন ওই ডলারটাকে উঠানোর জন্য তোমার কি করতে হবে? তোমার ব্যাংকে যেতে হবে। তাহলে এখানে তোমার আত্মীয় তোমাকে যে টাকা পাঠালো, সেটি আসলে তোমার কাছে আসেনি, বরং এসেছে কিন্তু একটা মেসেজ বাদত, রাইট? টাকা তোমার টাকা হাত, মানে টাকা পাঠাই দিয়েছে, এটা হাওয়ায় চলছে, তাই না? তোমার কাছে একটা মেসেজ আসছে, যে মেসেজে ফোনে টাকা আসছে, এরকম কিছু একটা সামহাও, হ্যাঁ। তার মানে এটা একটা তথ্য, মেসেজ আসছে ভাইয়া তোমার কাছে, যেটা একটা তথ্য। তোমার আত্মীয় যখন আমেরিকার ব্যাংকে টাকা জমা দিল, তখন তারা তাকে একটা কোড নাম্বার দিয়েছে। ফর এক্সাম্পল, তুমি চিন্তা করো যে ভাইয়া, তোমার আত্মীয় যখন আমেরিকার ব্যাংকে টাকা জমা দিছে, যখন আমেরিকার ব্যাংকে টাকা বাংলাদেশে পাঠাইবে, আমেরিকা থেকে বাংলাদেশে পাঠাইবে, যখন ভাই আমেরিকার ব্যাংকে টাকা জমা দিল, তখন তারা তাকে একটা কোড নাম্বার দিয়েছে, একটা তথ্য দিয়েছে। এই তথ্যটি তোমার আত্মীয় তোমাকে টেলিফোন করে জানাই দিচ্ছে, কারণ ওই কোড নাম্বার যদি না বলে তাহলে তুমি টাকা নিতে পারবে না। তুমি ওই কোড নাম্বারটি বাংলাদেশের ওই আউটলেট বা ব্যাংকে গিয়ে বলছো, তখন তোমাকে $100 পরিমাণে যে কয় টাকা হয়, ওইটা কয় টাকা তোমাকে প্রদান করছে। এখানে আমেরিকার ব্যাংক থেকে একটা তথ্য বাংলাদেশের সংশ্লিষ্ট ব্যাংকের কম্পিউটার এসেছে, মানে আমেরিকা থেকে একটা ইনফরমেশন বাংলাদেশের এই ব্যাংকে কিন্তু এসেছে। তো বিভিন্ন মিডিয়া বা প্রযুক্তির মাধ্যমে, মূলত এটাই হচ্ছে কিন্তু আইটি বা ইনফরমেশন টেকনোলজি। এটা কি বলা হয়? তোমার আইটি বা ইনফরমেশন টেকনোলজি। ক্লিয়ার? এখন যদি এভাবে তোমাদের আসবে সৃজনশীল ক নাম্বার, যে আইটি বা তোমার ইনফরমেশন, তোমার টেকনোলজি কাকে বলে, ফর এক্সাম্পল আসতেই পারে ভাইয়া, আসতেই পারে, তখন তোমার অ্যান্সারটা কিন্তু এভাবে দিতে হবে। ঠিক আছে? আমি আশা করি অ্যান্সারটা বুঝতে পারছো জিনিসটা আসলে কি। এখন এটার আমি যদি বলি যে ভাইয়া
বলতে পারো যে তার সংজ্ঞাটা কি হবে ভাইয়া। দেখো আমি যদি সংজ্ঞাটা বলি, এই জিনিসটা তো বুঝছো, আর এই জিনিসটা তো বুঝছো। আচ্ছা যদি বুঝে থাকো তাহলে এখানে সংজ্ঞাটা দেওয়া আছে, দেখো। আচ্ছা দেখো, তথ্য প্রযুক্তি একটা, এখানে অনেক কিছু লেখা আছে, অনেক কিছু তোমরা একটু পড়ে নিবা, এবং এই আইটির মানে একটা সংক্ষিপ্ত রূপ ইনফরমেশন টেকনোলজি, এটা একটু মাথায় রাখবা। এবং তথ্য প্রযুক্তি বলতে সাধারণত তথ্য রাখা এবং একে ব্যবহার করে প্রযুক্তি কি বোঝায়। এখন যদি বলা হয় যে তথ্য প্রযুক্তি কাকে বলে বা তথ্য প্রযুক্তি বলতে কি বোঝায়, আমি আশা করি তোমার আত্মীয়, তোমার ভাই যে বিদেশে থাকে, সে তোমাকে যে ডলারটা পাঠাইছে, ওই ডলারটাকে তুমি টাকায় কনভার্ট করছে কে, মানে ও আগে বাংলাদেশ ব্যাংকে কিন্তু পাঠাইছে, তারপর সেখান থেকে তুমি টাকাটা তুলে আনছো, এই তো। তো এই জিনিসটা পুরোটাই হচ্ছে কিন্তু প্রযুক্তির মাধ্যমে, এটা হচ্ছে তথ্য প্রযুক্তি। এখন আমরা বলতে পারি তাহলে এইটার আকারে, যে তোমার ভাইয়া টাকা পাঠাইছে, তুমি টাকা তুলছো, এটার আকারে আমি বলতে পারি তথ্য প্রযুক্তি বলতে সচরাচর তথ্য রাখা এবং একে ব্যবহার করা, তথ্য রাখতে বা রাখা এবং একে ব্যবহার করার প্রযুক্তিকে কিন্তু বলা হয়, একে বলা হয় আমরা বলতে পারি ইনফরমেশন টেকনোলজি বা আইটি, সংক্ষিপ্ত বলা হয় ভাইয়া আইটি। এখন ইনফরমেশন টেকনোলজি কাকে বলে যদি আসে, পারবা না, একটু মুখস্থ করো, এটা মুখস্থ করার বিষয় না, তুমি তোমার ব্রেন দিয়ে চিন্তা করো, তাহলে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হবে। দেখো এখন এই আইটির ক্ষেত্রে আমি একটু যদি খেয়াল করো, এখানে একজন জনকের নাম দেওয়া আছে, ক্লাউডি এলুইট শ্যানন, একজন বিজ্ঞানীর নাম দেওয়া আছে। ফর এক্সাম্পল তুমি যদি এখানে আমি বলতে পারি একেবারে সংক্ষিপ্ত, এখানে তার এত ইনফরমেশন তোমরা মাথায় রাখতে পারবা না, যতটুকু পড়া দরকার আমি তোমাদেরকে ততটুকু পড়াবো। দেখো এই বিজ্ঞানী আসলে কিসের জনক, আমি কি নিয়ে পড়তেছি, আইটি মানে ইনফরমেশন টেকনোলজি, মানে যেটা বাংলা হচ্ছে তথ্য প্রযুক্তি। তথ্য, ইনফরমেশন অর্থ তথ্য, আর টেকনোলজি অর্থ প্রযুক্তি। এই তথ্য প্রযুক্তির জনক বলা হয় কাকে, ক্লাউডি এলুইট শ্যাননকে, এটা মাথায় রাখবা, এটা আসবে, এটা আর আর কিছু লাগবে না, বাদ দাও, আর কিছু লাগবে না, গাঢ় করা আছে কিনা তেমন কিছু নাই, এতটুকু মাথায় রাখবা যে ক্লাউডি তোমার এলুইট শ্যানন, তিনি হচ্ছে কিন্তু তথ্য প্রযুক্তির জনক। আচ্ছা ঠিক আছে, এখন আসে। তো এখানে অনেক কিছু দিছে, এত কিছু, এখানে এই যে নীল কালার যেটা, এটা একটু পড়ে নিবা, তাহলে তোমরা ভালো কিছু বুঝতে পারবা। দেখো এখন মেইনলি আমরা অনেক কিছু শিখলাম, এখন আসি আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি। যোগাযোগের একটা ব্যাপার আছে, এটা নিয়ে একটু বলতেছি আমি। দেখো তো আমরা তথ্য প্রযুক্তি হলো, এখন আমরা তথ্য প্রযুক্তির ডাইরেক্ট সংজ্ঞায় আসি। আমরা এইমাত্র ইনফরমেশন টেকনোলজি, তথ্য প্রযুক্তি আমরা দেখছি, এখন ফাইনালি দেখো যে কোনো প্রকারের তথ্যের উৎপত্তি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, সঞ্চালন এবং বিচ্ছুরণ কিন্তু ব্যবহৃত প্রযুক্তি। তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি, এই সংজ্ঞাটা তুমি অ্যাপ্লাই করতে পারো, যেটা কিন্তু গাঢ় চিহ্ন দেওয়া আছে, তার মানে এটা কিন্তু ইম্পর্টেন্ট, যেটা এমসিকিউতে আসবে। ওকে, তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তি আসলে কি, এটা হচ্ছে যে কোনো প্রকারের তথ্যের উৎপত্তি, যে কোনো প্রকারের তথ্যের উৎপত্তি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, সঞ্চালন এবং বিচ্ছুরণে ব্যবহৃত প্রযুক্তি। এখন বলতে পারো ভাইয়া তথ্য বুঝলাম, আপনি তথ্য আগে পড়াইছেন, তথ্য এবং উপত্যের মধ্যে একটা পার্থক্য বুঝাইছেন, যে যেমন আমি আমার দেশকে ভালোবাসি, এখন আমি আলাদা বা সরেয়া বা ম বা এ এম আই যদি তুমি ইংরেজিতে লেখো, এগুলো হচ্ছে ডেটা বা উপত্য, এগুলো যখন সাজাইছি একটা তথ্য পাইছি, তথ্য বুঝলাম। কিন্তু প্রযুক্তি কি, এখন আসি প্রযুক্তি। প্রযুক্তি দেখো যেটার ইংরেজি শব্দ হচ্ছে তোমার টেকনোলজি, এই টেকনোলজিকে লজির মধ্যে দুইটা আবার শব্দ আলাদা আলাদা আছে, একটা হচ্ছে তোমার টেক, এই যে টেকনি, আর একটা হচ্ছে কিন্তু তোমার লজি। এখন এটার মধ্যে কি, যে টেকনি অর্থ হচ্ছে কি, যার অর্থ হচ্ছে কিন্তু আর্ট বা শিল্প বা কারো কারো কিংবা হাতের দক্ষতা, মেইনলি তোমার দক্ষতা বোঝায়, আর লজি মানে এই দুইটা সমন্বয় তোমার টেকনোলজি শব্দটা গঠিত হয়েছে। এখন প্রযুক্তি বলছে সাধারণত কতিপয়, দেখো এটা সংজ্ঞাটা হয়েছে কিন্তু এটা, প্রযুক্তি বলতে সাধারণত কতিপয় কৌশল ও প্রক্রিয়ার সমন্বিত জ্ঞানকে বোঝায়, জাস্ট এনাফ, আর কিছু লাগবে না। তুমি যদি উদাহরণ পেতে চাও, এখানে একটু উদাহরণ পড়বা, এটি কোনো মেশিন, কম্পিউটার বা ডিভাইস সংশ্লিষ্ট সংযুক্ত হতে পারে। ফর এক্সাম্পল আমরা সবাই ক্যালকুলেটর ইউজ করেছি, এখানেও কিন্তু তথ্য প্রযুক্তির ব্যবহার আছে। তুমি ফোনটা ব্যবহার করতেছো, আমার ক্লাস দেখতেছো, এখানে তথ্য প্রযুক্তির ব্যবহার আছে। সো এগুলো আমরা স্টেপ বাই স্টেপ সবকিছু আমরা কিন্তু জানবো। এখন আসি, বর্তমানে পৃথিবীর প্রায় প্রতিটা দেশে তথ্যের অবাধ প্রবাহ আছে, এটা জানা কথা, সব দেশই আছে। এখন সম্প্রতি যেমন এখানে দেখো, সাধারণ জনগণের তথ্য পাওয়ার অধিকারের আইন করে বৈধতা দেওয়া হয়েছে, মানে আমি যদি একটু সংক্ষেপে যদি ভাইয়া বলি, এখান থেকে তোমার আসলে কি পড়তে হবে, যে এই লাইনটা পড়ো, সম্প্রতি এই উদ্দেশ্যে মানে কি, তথ্য পাওয়ার অধিকারকে আইন করে বৈধতা করা হয়েছে। তার মানে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে একটা আইন আছে, যে আইনের বিরুদ্ধে যদি তুমি যাও, তাহলে অবশ্যই তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ গভর্নমেন্ট তোমার বিরুদ্ধে আইনগতভাবে পদক্ষেপ নেবে, শুধু বাংলাদেশ না, বাইরের কান্ট্রি, সব দেশে। তো এই জন্য বলছি, সম্প্রতি এই উদ্দেশ্যে বাংলাদেশে এমন একটা আইন প্রণীত হয়েছে, যা তথ্য অধিকার 2009 নামে
পরিচিত। ঠিক আছে, এখানে অনেক কিছু দিচ্ছে যে এই যে তথ্য অধিকার 2009 নামে পরিচিত। এই সকল কিছুর উদ্দেশ্য হচ্ছে আগামী বিশ্বকে একটা বিজ্ঞান ভিত্তিক সমাজে পরিণত করা। আগামীর বাণী হচ্ছে কিন্তু তোমার এই বিশ্বটাকে একটা বিজ্ঞান ভিত্তিক সমাজে পরিণত করা, যার মূল ভিত্তি হচ্ছে ব্যাপক তথ্যের অবাধ প্রবাহ। মানে এই তথ্য অধিকার 2009 এইখানে যে আইনটা প্রণীত করেছে, এই আইনটার উদ্দেশ্য হচ্ছে এইটা, বা মূল ভিত্তি কি, এটা এমসিকিউতে থাকতে পারে যে তথ্য অধিকার 2009 আইনের মূল ভিত্তি কি, যে ব্যাপক তথ্যের অবাধ প্রবাহ। ব্যাপক তথ্যের অবাধ প্রবাহ, আবার কারো বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, সেটা আবার কিন্তু এর মধ্যে পড়ছে। গেল আমাদের এটা। এখন আসি তথ্য প্রযুক্তির অবদান। কি কি অবদান আছে? যেমন অপচয় রোধ করে এবং মানে সময় সাশ্রয়ী হয়, এটা জানা কথা। তুমি এখন অনেক কিছু, তুমি এটা তো চোখের সামনে দেখতে পারতেছো। তথ্যের প্রাপ্যতা সহজ হয়, তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব হয়, এগুলো একটু পড়বা। এবার দেখো প্রশিক্ষণ সংশ্লিষ্ট কর্মকাণ্ডের গতিকে ত্বরান্বিত করে, সর্বক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করে। এখন অনেকে বল ভাই এগুলো তো ইজি, আর তোমার পড়তে হবে কেন জানো? তোমার হচ্ছে এমসিকিউর মধ্যে কিন্তু আবার অনেক পদ আছে, যেমন অনেক সময় 3টা অপশন দিয়ে আসে না, বহুপদী বলে যেটাকে, তো ধর সেগুলোর মধ্যে এগুলো ঢুকাই দেবে, তখন এগুলো তোমার পড়তে হবে। একটু পড়ে নিও ভাইয়া, এটা পারবা। যোগাযোগ, এখন আসি যোগাযোগ জিনিসটা আসলে কি। আচ্ছা, আরেকটু যোগাযোগের ভিতরে যাওয়ার আগে তথ্য প্রযুক্তির উপাদান দেখো, এই উপাদানটা দেখতে হবে। তথ্য প্রযুক্তির বর্তমানে যেসব মৌলিক উপাদান ব্যবহৃত আছে, যেমন কম্পিউটার বা আনুষঙ্গিক যন্ত্রপাতি, তারপর কম্পিউটিং আছে, রেডিও, টেলিভিশন, ফ্যাক্স, অডিও, ভিডিও, স্যাটেলাইট, কম্পিউটার নেটওয়ার্কিং, তারপর ইন্টারনেট আছে, আধুনিক টেলিযোগাযোগ, মডেম আছে, এগুলো আসলে উপাদান। এই উপাদানগুলো একটু দেখবা, এটা যদি তুমি পড়ো এমনি পারবা। এখন আসি যোগাযোগ প্রযুক্তি জিনিসটা কি। যোগাযোগ জিনিসটা কি? তথ্য যোগাযোগ প্রযুক্তি। যোগাযোগ প্রযুক্তি বা কমিউনিকেশন সিস্টেম হলো কম্পিউটার বা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে তথ্য আদান প্রদান ব্যবহার সংশ্লিষ্ট প্রযুক্তি। মেইনলি এটাই হচ্ছে যোগাযোগ। আমরা যোগাযোগ বলতে নর্মালি কি বলছি, যে তুমি যেখানে আছো আমি যেখানে আছি, তো আমরা যোগাযোগ করতে পারি না, মিট করতে পারি না, একটা জায়গায় মিট করতে পারি না। তো এই মিট যে করা, সাক্ষাৎ যে করা, এটা তো গাড়ির মাধ্যমে যেতে হবে, প্লেনে যেতে হবে, বা ট্রেনের মাধ্যমে যেতে হবে, একটা বা নদী পথে যেতে হবে, একটা পথে যেতে হবে। বাট এইখানে আইসিটির ক্ষেত্রে তোমার যোগাযোগ বলতে বোঝাচ্ছে কম্পিউটার হোক বা ফোন হোক বা যে কোনো মাধ্যম হোক না কেন, তোমার এগুলোর মাধ্যমে তুমি কি করবা, এই যে বা কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে তোমার তথ্য, তোমার যে ইনফরমেশনটা, এটা আদান প্রদানের ব্যবস্থা। যেমন তুমি আমাকে একটা মেইল পাঠাইতে পারো, আমি তোমাকে একটা মেইল পাঠাইতে পারি। ফর এক্সাম্পল, আমি হোয়াটসঅ্যাপে তোমাকে মেসেজ দিবা, তুমি মেসেঞ্জার আমাকে মেসেজ দিতে, আমি তোমাকে মেসেজ দিয়ে রিপ্লাই দিতে পারি, আমি তোমার সাথে কমিউনিকেশন করতে পারি, আমি তোমার সাথে যোগাযোগ করতে পারি। এই জিনিসটা আমি কি পাঠাচ্ছি, তুমি পাঠাচ্ছ, আমি পাঠাচ্ছি, আমরা কি পাঠাচ্ছি, আমরা কি করতেছি, তথ্যের আদান প্রদান করতেছি। কি করতেছি? তথ্যের আদান প্রদান করতেছি। ওকে, কারণ তুমি যদি পাঠাও একটা লাইন লিখবা যে ভাইয়া কেমন আছে, আমি লিখবো যে ভাই আমি ভালো আছি, এই যে লাইন, একটা তথ্য। ওকে, আচ্ছা, আমি আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। একটু তোমরা পড়ে নিবা, তাহলে কিন্তু আমাদের ডান। এবার হচ্ছে বিশ্বগ্রামের ধারণা। এখন এই বিশ্বগ্রামের ধারণা যাওয়ার আগে আমরা এখন কি পড়বো, এমসিকিউ পড়বো আমাদের টাইপ আকারে। টাইপ নাম্বার 1 দেখাচ্ছে কিনা আমি জানি না, বাট একটু গাঢ় হয়েছে। পরবর্তীতে আরো এগুলো স্পষ্ট তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং এগুলোর প্রত্যেকটার পিডিএফ সুন্দরভাবে যখন যে ক্লাসটা হবে কিছুক্ষণের ভিতরে কিন্তু তোমরা ওয়েবসাইটের ভিতরে পেয়ে যাওয়া। প্রাইভেট, তোমরা জানো যেভাবে তোমরা ভর্তি হয়েছে আমার আইসিটি ব্যাচে, যেখান থেকে ভর্তি হয়েছে আমার ওয়েবসাইট রিফাত একাডেমি ওয়েবসাইট থেকে ভর্তি হয়েছে না, সেখানে কিন্তু সাজানো পাবে। ওকে, দেখো তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়ছি সেই অনুযায়ী দেখো, তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশে কোনটির অবদান সবচেয়ে বেশি? দেখো, রেডিও না টেলিফোন না টেলিভিশন না কম্পিউটার? বর্তমান হয়েছে যুগটাই কম্পিউটারের যুগ, তাহলে আমাদের আনসার হবে এটা। তথ্য যোগাযোগ প্রযুক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইয়া বিষয় কোনটি বলতো? তথ্য কি জানা, তথ্য কি সংরক্ষণ করা, তথ্য কি শেয়ার করা, নাকি তথ্যকে লিখে রাখা? মেইনলি আমরা কি করি, তথ্য। ভাইয়া কেমন আছেন, আমি বলবো আমি ভালো আছি, তুমি ভাইয়া কেমন আছো, তথ্যটা কি করছি আমি আদান প্রদান করছি। বাকি ধরো আমি একটা বিষয় জানি, আমি একটা বিষয় জানি, সেটা তোমাকে শিখাইলাম। ফর এক্সাম্পল, আমি অনলাইনের মাধ্যমে তোমাকে আমি শিখাচ্ছি, তারপরে আমি তথ্য শেয়ার করতেছি। তাহলে আমাদের আনসার হবে এইটা, যে তথ্য যোগাযোগ প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমার তথ্য শেয়ার করা, তথ্য সংরক্ষণ করা না। এটা মালামাল না, এটা কাঁচামাল না যে তুমি সংরক্ষণ করে আগামীকাল বেচবা, বিক্রি করবা, এরকমটা না, বোঝো নাই? তোমার তথ্য কি করা, শেয়ার করা, যে যেটা জানে সেটা শেয়ার করা। আচ্ছা, কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য নিচের কোনটি প্রয়োজন? হার্ডওয়্যার না ইন্টারনেট না মানুষের জ্ঞান না সফটওয়্যার? মানে খেয়াল করো, কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি, এটা কম্পিউটারের ভিতরে যে যন্ত্রপাতি, এগুলোর কথা কিন্তু বলা হয়েছে। হ্যাঁ, তো কম্পিউটারে এই সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য কোনটা দরকার? এটা দরকার হচ্ছে কিন্তু ভাই সফটওয়্যার, রাইট? সফটওয়্যার ছাড়া কিন্তু তোমার হবে না, স্পেশালি কম্পিউটারের ক্ষেত্রে সফটওয়্যার লাগবে, মাস্ট লাগবে। আচ্ছা, তথ্য প্রযুক্তি বলতে মূলত কি বোঝায়? তথ্য রাখা এবং ব্যবহার করে, যে দেখো তথ্য রাখা এবং
তোমার ব্যবহার করা, তুমি যেভাবে তথ্যটা রাখবা। ধরো সাপোজ আমি একটা ইনফরমেশন জানলাম, একটা তথ্য জানলাম, নতুন একটা অজানা জিনিস আমি জানলাম, সাপোজ জানতে পারি না, ইন্টারনেটের যুগ, আমি জানলাম, সেটাকে আমি আমার জায়গায় একটা নোটপ্যাডে কিন্তু রেখে দিচ্ছি, এবং সেটা আমার কি করবো, আমি পরবর্তী শেয়ার করবো তোমাদের সাথে, বা সেটা কিন্তু আমি একটা ব্যবহার করবো, এই তো। আচ্ছা, ডেটা বা উপত্য কি? ডেটা বা উপত্য কি? আমি বলছি না ডেটা এবং তথ্যের মধ্যে সম্পর্কটা, যে তথ্যের ক্ষুদ্রতম একক। তথ্য যোগাযোগ প্রযুক্তি কি অপচয় কমায়, ব্যয় বৃদ্ধি করে? ওই যে এই মাত্র আমি কিন্তু দেখাইছি তোমাদেরকে, আমি বলছিলাম যে ভাইয়া একটু তোমাদের পড়তে হবে, তোমরা যদি এই 14টা যদি একটু পড়ো তাহলে অবশ্যই এটার অ্যান্সার দিতে পারবা যে আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তি মেইনলি কি। এটা হচ্ছে কিন্তু তোমার কি করে থাকে, অপচয় কমায়, এটা বাস্তব কথা, অপচয় কমায়। এবার আসে বহুপদী। তথ্য প্রযুক্তির অবদান হলো ভাইয়া কি অবদান? দেখো, তথ্যকে সহজে, এটা ঠিক আছে, মানব সম্পদের উন্নয়ন করানো, এটাও ঠিক আছে, ব্যবসা বাণিজ্য লাভজনক, হ্যাঁ। কারণ ধরো সাপোজ তুমি একটা বিজনেস স্টার্ট করতে যাচ্ছ ফিউচারে, সাপোজ হতেই পারো তুমি একজন বিজনেসম্যান হতেই পারো। এখন বিজনেস যখন তুমি স্টার্ট করবা, সিম্পলি তুমি চিন্তা করো, তখন তুমি ঢাকাতে যাবা বা তুমি বাইরে কানের সাথে যোগাযোগ করবা, এরকম সামাও কিছু একটা হবে। তো একটা পর্যায়ে তুমি কি করবা, তুমি সব ডেইলি তো তুমি ঢাকা যেতে পারবা না, তোমার বিজনেসের মালামাল আনার জন্য তুমি কি করবা, ফর এক্সাম্পল তুমি প্রথমবার ঢাকাতে যাবা, ঢাকায় যায় যে মালামাল লাগে সেগুলো প্রথম ফার্স্টে মানবা, পরবর্তীতে তুমি ফোনে যোগাযোগ করবা যে ভাই আমার এত পিস মাল লাগবে, এত পিস মাল লাগবে। বিষয়টা কিন্তু এরকম, মানে এতে কি হয়, ব্যবসা বাণিজ্য লাভজনক হয়, আবার মানে তোমার তোমার ঢাকা যাইতে আইতে যে খরচটা এটা সাশ্রয় হয়, তোমার সময় কম লাগে। তো সবকিছু মিলে আমরা বলতে পারি না তথ্য প্রযুক্তির একটা অবদান আছে। তার মানে এটা কয়টা? চাকরিজীবীদের জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ, কারণ এই পদ্ধতি কর্মদক্ষতা বৃদ্ধি পায়, অতিরিক্ত উপার্জন করা যায় সময়। হ্যাঁ রাইট, তুমি চাকরিজীবী, তুমি একটা জিনিস চিন্তা করো ভাইয়া, শোনো, লাইফে ডিসিশন নেওয়াটা ইম্পর্টেন্ট, এবং ডিসিশনের আগে আগে তোমার দেখতে হবে তুমি ডিসিশন নিবা, তুমি সিদ্ধান্ত নিবা, তুমি আসলে ভবিষ্যতে কি হবা, তুমি একজন ফ্রিল্যান্সার হবা, তুমি একজন গ্রাফিক্স ডিজাইনার হবা, তুমি কোন সেক্টরে যাবা, অনলাইনে অনেক আছে এরকম আছে না, তুমি কোন সেক্টরে যাবা এটা ডিপেন্ড করে ভাইয়া তোমার নলেজের উপর, তোমার দক্ষতার উপর। বলবে ভাইয়া ঘরে বসে থাকি এখন দক্ষতা পারবে না, এরকমটা না, কিন্তু তুমি এটা আসলে বুঝতে পারবা সামনে। তুমি যদি এই আইসিটির ক্ষেত্রে তোমাকে আমি পড়াবো, এইচটিএমএল পড়াবো, এবং তোমরা জানো আমি আইসিটির ক্ষেত্রে একজন টিচারকে আমি হায়ার করেছি যে এখন বর্তমানে প্রফেশনাল একজন ফ্রিল্যান্সার, সে তোমাদের এইচটিএমএল পার্টে আমি আসি, আমি অর্ধাবধি পড়াবো, কিন্তু এটা যে ব্যবহারটা যে এইচটিএমএল এর মাধ্যমে, যেমন আমার যে ওয়েবসাইটটা নর্মালি তুমি চিন্তা করো রিফাত একাডেমি, তুমি যদি গুগলে যে সার্চ দাও রিফাত একাডেমি লিখে সার্চ দাও না, আমার ওয়েবসাইটে কিন্তু এসে যায়, এবং ওয়েবসাইটের ভিতরে ঢুকলে তুমি ডিজাইনটা দেখতে পারছো না, এই এরকম ওয়েবসাইট তুমি কিভাবে বানাবা, এটার প্রোকটা, এই জন্য কিন্তু একজন ফ্রিল্যান্সারকে আমি হায়ার করেছি। এখানে কিন্তু ব্রিলিয়ান্টকে হায়ার করলে কাজ হবে না, এখানে আসলে তাকে হায়ার করতে হবে, একজন ফ্রিল্যান্সারকে, কারণ তোমার প্রোগ্রামিংটা শিখতে হবে, রাইট, তোমার এইচটিএমএলটা শিখতে হবে, এইচটিএমএল এর মাধ্যমে তোমার ওয়েবসাইট তুমি কিভাবে বানাবা এটা তোমার দেখাইতে হবে, একেবারে নিজের চোখে তোমার দেখাইতে হবে যে এইভাবে বানাইতে হবে, তোমার এইচটিএমএল এর এইটা একটা মাথা রাখতে হবে, এটা মাথা রাখতে হবে, এটার মাধ্যমে তুমি টেবিল বানাইতে পারবা। শুধু যে তোমাদের ওই যে কি বলে বইয়ে যে আসবে পাস করবা, পাস করার জন্য শুধু পড়বা এরকমটা না ভাইয়া, তোমার এখনই একটা বেস্ট টাইম ভাইয়া। তুমি যদি এইচটিএমএলটা, শোনো আমার কথা, তুমি যদি ভাই এইচটিএমএলটা সব ভালো বুঝো, আমার কথা শোনো, এবার তুমি যদি প্রোগ্রামিংটা ভালো বুঝো, যদি তোমার মাথায় ঢুকে, মানে পড়ানোর পর যদি দেখো যে না তোমার মাথায় ঢুকতেছে, এখন বলো ভাই আমার হাতে তো কম্পিউটার নাই, অসুবিধা নাই, কম্পিউটার লাগবে এরকমটা না। ফার্স্ট টাইম একটু চিন্তা কর, যদি তুমি ভালো বুঝে থাকো তাহলে ওটার প্রতি একটু ঘাটাঘাটি করবা, দেখবা অনেক ভালো কিছু করতে পারবা। বর্তমানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা আছে, তারা যারা হাই লেভেলে যারা আছে, মানে যারা আসলে HTML জাভাস্ক্রিপ্ট আছে, প্রোগ্রামিং আছে, তোমাদের এগুলো চ্যাপ্টার গুলো আমি পড়াবো, আবার তোমাদের সেই ফ্রিল্যান্সার ভাইয়া থাকবে, হ্যাঁ দেখবা যে কতটা সুন্দরভাবে তোমাদেরকে বুঝাই দিই। যদি একটা বার তুমি ভাইয়া মাথায় ঢুকিতে পারো না, তাহলে এখান থেকে তুমি তোমার লাইফের ভবিষ্যৎটা যদি ভালো করে করতে পারো, তাহলে তুমি এখানেই সেটেল হয়ে যাবা। এরকম জিনিসটা কিন্তু তোমার সামনে আসতেছে যে না তুমি ভবিষ্যতে ফ্রিল্যান্সার হবা, না গ্রাফিক্স ডিজাইনার হবা, না কি হবা, এটা কিন্তু এখান থেকে কিন্তু তুমি সিদ্ধান্ত নিতে পারবা। ঠিক আছে, যদি তোমার মাথার ভিতরে ঢোকে যা পড়াবো, প্রোগ্রামিং এর যে বিষয়গুলো আছে, HTML এর যে বিষয়গুলো আছে, জাভাস্ক্রিপ্টের একটা বিষয় আছে, সো এই বিষয়গুলো যখন তোমাকে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে আমি এবং তোমাদের হৃদয় ভাইয়া যখন তোমাদেরকে বুঝাবে, তখন যদি তুমি দেখো যে তোমার মাথায় ঢুকতেছে, হ্যাঁ, তাহলে তুমি বুঝবা যে না, তুমি যদি একটু চেষ্টা করো, একটু যদি ঘাটাঘাটি করো, তাহলে অবশ্যই তুমি ফ্রিল্যান্সার হইতে পারবে। আমার কথা বুঝতে পেরেছো? এটা আমি সামনে তোমার সাথে আলোচনা করবো। এটাই আসলে এই যে ফ্রিল্যান্সিং, এই যে গ্রাফিক্স ডিজাইনার, এই সবই কিন্তু তোমার এই তথ্য প্রযুক্তি, এবং যত দিন যাবে তত কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারটা বেশি হবে।
বর্তমানে আমরা টাকার নোট মানে আমরা পকেটে রাখি, তারপর এক জায়গা থেকে রাখি। এমন একটা দিন আসবে, এমন একটা সামনে ভবিষ্যতে কয়েকটা বছর পর, যে না তুমি টাকা কিন্তু তোমার ওই যে পকেটে লওয়া লাগবে না, তোমার অটোমেটিকলি এটা ফোনে থাকবে, ফোনে পাঠাই দেবা, ই করবে, শেষ। এই তুমি টাকা নিজের চোখে দেখবা না। হ্যাঁ, এরকম এরকম কিন্তু জামানা আসতেছে, মানে পুরো ওয়ার্ল্ডটা, পুরো এই বিশ্বটা মানে হচ্ছে তোমার একেবারে তথ্য যোগাযোগ মানে ইন্টারনেটের যুগ হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে যারা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যারা পড়বে, বা যারা আসলে ফ্রিল্যান্সার, টপ লেভেলের যারা ফ্রিল্যান্সার হইতে পারবে, গ্রাফিক্স ডিজাইনার যারা হইতে পারবে, যারা অ্যাপ ডেভেলপার হইতে পারবে, সফটওয়্যার যারা বানায় যারা হইতে পারবে, এদের তো মার্কেট পুরাই, বুঝো নাই বিষয়টা। তো এটা আসলে এখন থেকে এই 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 আইসিটি সাবজেক্টের তুমি চতুর্থ পঞ্চম অধ্যায় ঠিকই তুমি কিন্তু বুঝতে পারবা যে না ভাইয়া তুমি পারবা কি পারবা না। ওকে, এই নিয়ে অনেক কথা সামনে ইনশাল্লাহ বলবো, আপাতত এতটুকু দেখো। তো আমাদের মোটামুটি ভাবে ভাইয়া আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে এই কয়টা অ্যান্সার হবে এই আর কি। এর পরবর্তী টাইপটা হচ্ছে বিশ্বগ্রামে, এখানে আরো এমসিকিউ আছে, বাট তুমি যদি এখন পড়ো আশা করি ভাইয়া তোমরা পারবা। ওকে, ক্লিয়ার ভাইয়া, আমার কথা বুঝতে পেরেছো? ঠিক আছে, এখন আমরা বিশ্বগ্রামের ধারণা আমরা টাইপ 2 তে যাব, টাইপ 2 তে যাব আমরা। ওকে, আচ্ছা, ফর এক্সাম্পল তুমি চিন্তা করো আমরা টাইপ 2 তে যাই। দেখো, বিশ্বগ্রামের ধারণা, কনসেপ্ট অফ গ্লোবাল ভিলেজ। অনেকে বলে যে ভাইয়া বিশ্ব আবার গ্রাম হয় কেমনে, কোশ্চেন থাকে না যে বিশ্ব আবার গ্রাম হয় কেমনে। আচ্ছা, এই যে ভিলেজ মানে গ্রাম, গ্রাম দ্বারা কি বোঝায়? একটা ছোট্ট গোষ্ঠী বোঝায়। কয়েকটা পরিবার এখানে মিলে মানে মিলিত ভাবে একসাথে থাকে, ঘর থাকে, বাড়ি থাকে, একসাথে থাকে, এই তো। তো বাড়ির সমষ্টিতে কতগুলো বাড়ির সমষ্টি যদি আসে যে ভিলেজ বা এগুলো কি, এই আর কি। তো আমি আশা করি বুঝতে পারছো, এখানে একটু লেখা আছে, তোমরা একটু পড়ে নিবা, আমি পড়তেছি না কারণ ইউজ পড়া তো, তো এগুলো আসলে সব ইম্পর্টেন্ট না। তো আমরা একটু দেখি তাহলে, বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ বলতে সাধারণত এমন একটা ধারণাকে বোঝানো হয় যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের লোকজন পরস্পরের সাথে সহজ যাতায়াত, ভ্রমণ, গণমাধ্যম এবং ইলেকট্রনিক্স যোগাযোগের মাধ্যমে যুক্ত থাকে এবং একক কমিউনিটিতে পরিণত হয়। এটা হচ্ছে তোমার বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের। বিশ্বগ্রাম এটা একটা বাংলা শব্দ, যেটা ইংরেজি শব্দ হচ্ছে গ্লোবাল ভিলেজ, এটা সংজ্ঞা। অনেকে বল ভাইয়া মাথার উপর দিয়ে গেলো কেন ভাইয়া, গ্রাম বলতে কি বোঝায়? এই শোনো, যারা গ্রাম অঞ্চলে থাকো, গ্রাম বলতে কি বোঝায়? তোমার আমি যদি কোশ্চেন করি ভাই গ্রাম বলতে কি বোঝায়, তুমি আনসার দিও ভাইয়া এখানে অনেকগুলো ঘর আছে, এই ঘরগুলোর সমষ্টি। সমষ্টি মানে কি? যোগফল। ধরো এখানে তোমার পাশে একটা ঘর, ওই পাশে একটা ঘর, অনেকগুলো ঘর মিলে একটা গ্রাম হয়, রাইট? ঠিক সেম ভাবে বিশ্বগ্রাম বলতে বোঝাচ্ছে এই বিশ্বের ভিতরে এই ঘরগুলো দ্বারা কি বোঝাচ্ছে, মানে এটা মেনলি তথ্য প্রযুক্তির দিকে ইন্ডিকেট করছে। তুমি এখন কথা বলতেছো, হ্যালো তোমার ভাইয়া কোথায়? তোমার ভাইয়া বিদেশে। তোমার ভাইয়া কোথায় আছে? তোমার আমেরিকাতে আছে, সৌদিতে আছে, মালয়েশিয়াতে থাকতে পারে না, কিন্তু হ্যালো তুমি এখানে যা কথা বলতেছো সে শুনতেছো, তুমি সে যা কথা বলছো তুমি শুনতেছো। এই যে সেটা বিশ্বগ্রাম, পুরো একটা গ্রামের মতো এখন চিন্তা করা যায় যে না, কতগুলা বিষয়ের সমষ্টি। তো এটা একটু যদি পড়ো, আমি আশা করি তোমরা পারবা, আশা করি তোমরা বুঝছো, রাইট? ওকে, এটা একটু পড়ে নিও। তো বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ আজকাল বিশ্বের এক প্রান্তের লোক অন্য প্রান্তের লোকের উপর নির্ভরশীল হয়ে পড়েছে, এটা জানা কথা। এক প্রান্তের লোক অন্য প্রান্ত, যেমন আমি যদি বলি যে ফ্রিল্যান্সারের যে কথাটা উঠলো, যে বাইরের ভাইয়াররা, ভাইয়ার বলা হয়, বাইরে যারা আসলে কাজ বাজ করে ওদের মেনলি ভাইয়ার বলা হয়, যে ভাইয়ারা আসলে কাজ দিয়ে থাকে একটা ওয়েবসাইট বানাই দিতে, এটা বাংলাদেশের টপ লেভেল যারা ফ্রিল্যান্সার আছে, হ্যাঁ, তো তাদেরকে কাজ দিয়ে থাকে। আবার কেউ লোগো ডিজাইন করতে গেলে ফ্রিল্যান্সার তোমার খুঁজতে হবে, কেউ তোমার যদি অ্যাপ বানাইতে চাও, তুমি যদি একটা অ্যাপ বানাইতে চাও ফ্রিল্যান্সার খুঁজতে হবে। তো বিষয়টা অ্যাপ ডেভেলপার খুঁজতে হবে। এই তো তুমি নর্মালি তুমি চিন্তা করো যে আসলে বিষয়টা তোমরা বুঝতে পারবা যে ওই যে কি বলে, তুমি যদি একটু আশেপাশে তোমার চোখটা খোলো না, যেমন তোমার বইয়ের সামনে, তোমার বইয়ের যে কাভারটা ওখানে কিন্তু লোগো আছে, তোমার ফোনটা যে ইউজ করো ওটারও একটা লোগো আছে, তোমার তুমি বাইক থেকে শুরু করে তুমি বিশেষ করে তুমি যখন দোকানে যাও না, দোকানে যাওয়ার পরে তুমি তুমি দেখবা মশলাপাতি, তারপর হচ্ছে লবণ, তারপর হচ্ছে তোমার চিনির যে প্যাকেট গুলা, চালের যে প্যাকেট গুলা, যে প্যাকেট বলতে হচ্ছে বস্তা, বস্তা বলে যেগুলোকে বলা হয়, সব জায়গায় দেখবা লোগো আছে। তার মানে কি, লোগো ডিজাইনার যারা তাদের কি খাওয়া নাই? অনেকে বলে যে কি লোগো ডিজাইনার হয়ে কি হবে, তুমি তোমার চোখটা শুধুমাত্র দেখো, একটু চারিপাশে তাকাও, কোন জায়গায় লোগো নাই আমার একটু বুঝাও তো। তুমি যে শার্টটা পরে আছো, তুমি যে টি শার্ট পরো, তুমি যে ই করো, ওখানে কিন্তু লোগো আছে। এইগুলা কারা বানায়? তোমার আমার মতো সিম্পল লোকদের, লোকের তার কি মানে লোকের কাছ থেকে এগুলো বানায় না, প্রফেশনাল লোগো ডিজাইনার যারা তাদের কাছ থেকে বানায়। তো এইটাই হয়েছে কিন্তু তোমার ফ্রিল্যান্সিং এই সেক্টর। তো আশা করি এগুলো নিয়ে আরো সামনে বিস্তারিত আলোচনা থাকবে তোমাদের জন্য। তো এটা গেল। এবার আসি কিন্তু ভাইয়া, দেখো এখানে ব্ল্যাক করা আছে, কানাডিয়ান দার্শনিক ও লেখক হারবার্ট মার্শাল ম্যাকলুহান হলেন প্রথম ব্যক্তি যিনি বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ শব্দটিকে সকলের সামনে কিন্তু তুলে ধরেন। এই যে বিশ্বগ্রাম, তার মানে এর আগে একটা এমসিকিউ গেছে
মনে আছে? এখন এই যে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের শব্দটাকে কে তুলে ধরেছেন? একজন কানাডিয়ান দার্শনিক লেখক, নাম হচ্ছে কিন্তু হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। ডান, এতটুকু পড়লেই এনাফ। তার চেহারাটা তোমরা চাইলে কিন্তু দেখতে পারো এবং সে বইটি আবিষ্কার করছে সেটা কিন্তু দেখতে পারো। ওকে, ডান। গ্লোবাল ভিলেজে কিন্তু সংজ্ঞা, এই যে দেখো গ্লোবাল ভিলেজের সংজ্ঞা আগে বলেছি, এখানেও দেখো এটা একটি ধারণা যেখানে মানুষ সহজে যাতায়াত, গণমাধ্যম, ইলেকট্রনিক কমিউনিকেশন দ্বারা পরস্পরের সাথে সংযুক্ত এবং একটি একক কমিউনিটিতে পরিণত হয়। এটা একটু মাথায় রাখবে। ওকে ভাইয়া, অনেকগুলো সংজ্ঞা আছে, এগুলো তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, দেখে নিও তোমরা। এবার আসি গ্লোবাল ভিলেজের সুবিধাটা কি, অ্যাডভান্টেজটা কি। আচ্ছা, এখানে সৃজনশীল কিছু টিপস আছে, আগেটা দেখানো হয় না। দেখো, এই যে বিশ্ব একটি একক পরিবার, এটা বলতে কি বোঝায়? আসতেই পারে বিশ্বগ্রাম সহ, এর কারণে এখানে দেওয়া আছে একটু। আবার বিশ্বগ্রাম দূরত্ব কমায়, এতটুকু দিয়া এটা সৃজনশীলে খ নম্বরে আসবে যে বিশ্বগ্রাম দূরত্ব কমায়, এটা বলতে কি বোঝায়, তখন এটা তোমার আনসার দিতে হবে এতটুকু। আবার এভাবে আসতে পারে না। যেমন আমি আরেকটা তোমাদেরকে দেখাই, যেমন উপরে গেছে, সাপোজ এই যে এখানে, এই যে দেখো সৃজনশীলের প্রশ্নে কিছু টিপস এভাবে আসতে পারে সৃজনশীলের খ নম্বরে। তথ্য সংরক্ষণ ব্যবহারের প্রযুক্তি বলতে কি বোঝায়? হ্যাঁ, এটা। তারপর হচ্ছে তথ্য প্রযুক্তি ছাড়া বর্তমান সভ্যতা সম্পূর্ণ অচল। তার মানে আমাদের এগুলো কিন্তু পড়তে হবে। তথ্য প্রযুক্তি মানুষের জীবনে গতি এনে দিয়েছে, এটা বলতে কি বোঝায়? সৃজনশীলের খ নম্বরে আসবে। তুমি একটু রিডিং করো, এমনি আনসার দিতে পারবে। এবং এই জিনিসটাকে তুমি বাদ দিতে পারবে না ভাইয়া, আমি এটাকে 3 স্টার দিব, এটা ইম্পর্টেন্ট ভাইয়া। এই অংশটাকে তুমি বাদ দিতে পারবে না, যেখানে সৃজনশীলের টিপস লেখা আছে, এই অংশটাকে তুমি কোনোভাবেই বাদ দিতে পারবে না, তোমার পড়তে হবে। তাহলে তোমার সৃজনশীলের খ নাম্বার এই একই সাথে কভার হয়ে যাবে, তোমার আর নেক্সট টাইম পড়ার দরকার নেই। ওকে, এখন দেখো এই গ্লোবাল ভিলেজের কিন্তু সুবিধা একটু পড়ো যে ভাইয়া কি কি সুবিধা আছে। যে মুহূর্তের মধ্যে বিশ্বের যে কোনো স্থানে যে কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করতে পারি, রাইট? তারপর দূরত্ব অনুভূত হয় না, তা ভৌগোলিক দূরত্ব কমে যায়। তুমি কথা বলতেছো, তোমার কারো প্রিয় মানুষের সাথে কথা বলতেছো, ফর এক্সাম্পল কথা বলতেই পারো, তোমার মনে হবে সে খুব কাছে, সে তোমার কাছাকাছি আছে, বা তোমার কেউ আত্মীয় স্বজন আছে ফর এক্সাম্পল, সো সে কাছে, এভাবে মনে হবে তোমার কাছে। ব্যবস্থাপনা কিন্তু খরচ কমে, এগুলো দেওয়া আছে, এগুলো তোমরা একটু পড়ে নিবা। আচ্ছা, গ্লোবাল ভিলেজের অসুবিধা কি? দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। এবং এই বিজ্ঞানীর কথাটা মাথায় রাখবা। দেখো, অসুবিধাটা কি? ইন্টারনেট হ্যাকিং করে তথ্য চুরি হয় এবং তথ্যের গোপনীয়তা প্রকাশ করে পায়। যেমন অনেক সময় হ্যাকিং হয় না, শোনো না হ্যাকিং এর কথা, শোনো না, হ্যাঁ, যে সাইবার ক্রাইমের কথা। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হুম, ভাই আর একটু জুম করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছি এই মাত্র। এটা দেখো, তাহলে এই যে আবার অসভ্য তথ্য প্রকাশের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, এখানে দেওয়া আছে ভাইয়া, এগুলো তোমরা একটু পড়ে নিবা, ঠিক আছে? তো বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান এখন একটু আসি। দেখো, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান হয়েছে কিন্তু কয়টা ভাইয়া? মোটামুটি ভাবে 5টা। এবং এই 5টা সম্পর্কে তোমার ডিটেলস আইডিয়া নিতে হবে। একটু ঠান্ডা মাথা চিন্তা করো, বেশি পড়া নেই, এগুলো সব রিডিং পড়া, তুমি বুঝে পারবা। হার্ডওয়্যার আছে, সফটওয়্যার আছে, ইন্টারনেট সংযুক্ততা বা এই কানেক্টিভিটি, ডেটা আছে, মানুষের জ্ঞান বা সক্ষমতা, বা যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ক্যাপাসিটি। আমি যদি বলি যে ভাইয়া তোমার ব্রেইনের ক্যাপাসিটি কতটুকু তুমি ধারণ করতে পারো, তুমি বলবো ভাইয়া কেমনে বলবো? আচ্ছা, দেখো এখন আসি, প্রত্যেকটা সম্পর্কে আমাদের ছোট ছোট করে জানতে হবে। দেখো, হার্ডওয়্যার নিয়ে যদি আমি কথা বলি, দেখো হার্ডওয়্যার বলতে কি বোঝায়? আসতেই পারে সৃজনশীল খ নম্বরে, এখানে বুঝায় কম্পিউটার আর্ট, এর সাথে যন্ত্রপাতি, মোবাইল ফোন। হার্ডওয়্যার কথা শুনছো না? কম্পিউটার কিনতে গেলে হার্ডওয়্যার জিনিসটা কিন্তু আসে, অডিও ভিডিও রেকর্ড, তারপর হচ্ছে স্যাটেলাইট, রেডিও, টেলিভিশন, তথ্য যোগাযোগ প্রযুক্তির সাথে সম্পৃক্ত ডিভাইস সমূহ, এগুলোর সাথে কানেক্টেড, এটাকে বলা হয় হার্ডওয়্যার। সফটওয়্যার মানে কি? সফটওয়্যার হচ্ছে কিন্তু সফটওয়্যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম, ব্রাউজিং সফটওয়্যার, কমিউনিকেটিং সফটওয়্যার, প্রোগ্রামিং ভাষা। দেখছো প্রোগ্রামিং কথাটা আসছে, জিনিসটা তুমি মেইনলি চিন্তা করো, হার্ডওয়্যার আর সফটওয়্যার কিন্তু আকাশ পাতাল ব্যবধান, মানে পার্থক্য আছে। সফটওয়্যার জিনিসটা থাকে ফোনে, সফটওয়্যার জিনিসটা থাকে তোমার কম্পিউটার, যখন আমরা অন করি তখন আমরা সফটওয়্যার দেখতে পারি। হ্যাঁ, যেমন রিফাত একাডেমির অ্যাপস আসতেছে সামনে, তুমি চিন্তা করো, বা তুমি একটা গেমস খেলতেছো, আর তুমি বলতে পারো অ্যাপস, বলতে পারো সফটওয়্যার, বলতে পারো। আমরা কম্পিউটারে যে সফটওয়্যার গুলো দেখো, যেমন বাংলা লেখার জন্য একটা সফটওয়্যার আছে, ভিডিও এডিটিং করার জন্য একটা সফটওয়্যার আছে, এরকম অনেক সফটওয়্যার আছে, তাই না? অনেক সফটওয়্যার আছে। তারপরে অ্যাডোবির যে সফটওয়্যার আছে, ফটো মটো যেগুলো আছে এডিট করার জন্য, এআই এর ক্ষেত্রে সফটওয়্যার আছে। তো এই যে এগুলো হচ্ছে তোমার সফটওয়্যার। আর হার্ডওয়্যার জিনিসটা কম্পিউটারের ভিতরের অংশ, মোবাইলের মধ্যের অংশ, যেগুলো যন্ত্রপাতি বলতে পারি আমি সহজ কথায়, ঠিক আছে? তো এই হার্ডওয়্যার এবং সফটওয়্যার ভিতরে কিন্তু পার্থক্য আছে, যেটা এই ব্লার করা অংশটুকু পড়লেই এনাফ। ইন্টারনেটের সংযুক্ততা বা কানেক্টিভিটি, দেখো এটা জিনিসটা কি? বিশ্বগ্রামের মেরুদণ্ড কি জানো? নিরাপদভাবে রিসোর্স শেয়ার করা, ইন্টারনেটের সংযুক্ত বা কানেক্টিভিটি। তাহলে তুমি চিন্তা করো যে এই গ্লোবাল, এই পুরো ওয়ার্ল্ডের, আর বলতে পারি ওয়ার্ল্ড ভিলেজ, মানে এই যে বিশ্বগ্রামের মেরুদণ্ডহীন
কোনো প্রাণী মেরুদণ্ডহীন প্রাণী আছে? আমাদের কিন্তু মেরুদণ্ড আছে, যার কারণে কিন্তু আমরা দাঁড়াইতে, মেরুদণ্ড যদি ভাঙে টেঙে যায় তাহলে কিন্তু আমরা দাঁড়াইতে পারবো না। তো এই জিনিসটা কিন্তু বিশ্বগ্রামের মেরুদণ্ড বলা হয় তোমার ইন্টারনেটকে। তার মানে বোঝো যে ইন্টারনেটটা কতটা ইম্পর্টেন্ট, এবং ইন্টারনেটের যেহেতু এতটা ইম্পর্টেন্ট, তার মানে ফ্রিল্যান্সিং সেক্টরটা তাহলে তুমি চিন্তা করো যে কতটা কতটা ইম্পর্টেন্ট। আমার কথা বুঝতে পেরেছ? তো আচ্ছা, এগুলো নিয়ে সামনে আলোচনা করবো। এরপরে আসি পরবর্তীতে, দেখো ডেটা জিনিসটা আসলে কি, ডেটা নিয়ে আমি আলোচনা করছি। আমি আশা করি ডেটা এটা বা উপত্য এটা নিয়ে আলোচনা করার কিছু নাই এখানে। মানুষের জ্ঞান বা সক্ষমতা, এই যে দেখো বিশ্বগ্রাম মূলত তথ্য প্রযুক্তি নির্ভর, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এবার আসি বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদান সমূহ। ভাইয়া তুমি চিন্তা করো, বিশ্বগ্রাম ধারণার সাথে অনেক উপাদান ওতপ্রোতভাবে জড়িত। প্রধান প্রধান উপাদানগুলো নিচে দেওয়া হলো, যেমন কি কি আছে। ভাইয়া অনেকে বলে যে এই পিডিএফ দ্বারা আপনি পড়ান কেন, আপনি উঠে পড়াবেন না। হ্যাঁ, প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে তুমি এগুলো দ্বারা পড়লেই না, তোমার রিডিং পড়তে হবে। তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় যখন পড়াবো তখন তোমাদের ধরে ধরে সুন্দরভাবে ইতি নিয়ে তোমাদের পড়াবো, একেবারে সুন্দর পড়াবো, বুঝছো? দেখো, বিশ্বগ্রাম ধারণার সাথে অনেক উপাদান ওতপ্রোতভাবে জড়িত, যেমন যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, এগুলো একটু মুখস্থ করবা। চিকিৎসা, গবেষণা, অফিস, বাসস্থান, সংবাদপত্র, এগুলো মোটামুটি ভাবে 11টা উপাদান আছে। 11টা উপাদান কিন্তু মাথায় রাখবা, এবং এই 11টা উপাদান নিয়ে এখন আমাদের আলোচনা করতে হবে। ওকে, সো আমি আলোচনা করার আগে আমরা তার মানে বিশ্বগ্রাম নিয়ে আলোচনা করছি, এবং এই বিশ্বগ্রামের এগুলো কিন্তু উপাদান, এই উপাদানগুলো প্রত্যেকটা সেক্টর আছে। এই যে যোগাযোগ একটা সেক্টর নিয়ে আলোচনা করছে, কর্মসংস্থান এটা একটা টাইপ, শিক্ষা একটা টাইপ, চিকিৎসা সেবা একটা টাইপ, গবেষণা একটা টাইপ। মানে এগুলো আসলে কি, যেমন গবেষণার ক্ষেত্রে কি কি ব্যবহার করা হয়, কোন প্রযুক্তি ব্যবহার করা হয়, অফিসের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, সংবাদের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, এগুলো নিয়ে আমাদের ইন ডিটেলসে ভাইয়া জানতে হবে। আমার কথা বুঝতে পেরেছো ভাইয়া? তো আমরা একটু জানবো, ভাইয়া একটু জানবো, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তো তাহলে আমরা বিশ্বগ্রামটা পড়ছি। তার মানে এখন এমসিকিউটা, ভাইয়া এমসিকিউটা হয়তো একটু ঝাপসা ঝাপসা লাগতেছে তোমাদের কাছে, বাট নেক্সট টাইম পরবর্তীতে আমি তোমাদেরকে সুন্দরভাবে তুলে দিব। একটু ঝাপসা ঝাপসা লাগে, তাই না? ঝাপসা ঝাপসা লাগতেছে ভাইয়া, সরি, আই এম এক্সট্রিমলি। আজকে ফার্স্ট ক্লাস তো তোমাদের আইসিটি, তো এই জন্য আসলে উঠাতে একটু ঝামেলা হয়েছে, এই কারণে। আর আমি আসলে আজকে ঢাকা থেকে আসছি, এই জন্য সব তাড়াহুড়ো করে উঠানো হয়েছে। তোমাদের নেক্সট টাইম হইতে সুন্দরভাবে সাজায় দেওয়া হবে, এবং প্রত্যেকটা পিডিএফ সাথে সাথে দেওয়া হবে। দেখো, বিশ্বগ্রাম ধারণার প্রবক্তাকে, এই বলো কি জানি কি জানি কি জানি, এই যে মার্ক জুকারবার্গ না, ইএফ কর না না না, এই মাত্র তুমি পড়ছো, মার্শাল ম্যাকলুহান। ঢাকা বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে, একটু পড়বা। আচ্ছা, তারপর দেখো, বিশ্বগ্রাম সৃষ্টির দ্বারা উন্মোচিত হয়েছে কোন প্রযুক্তি ক্রমান্বয়ের কারণে? তথ্য যোগাযোগ, এটা জানা কথা। বিশ্বগ্রাম জিনিসটা তথ্য প্রযুক্তির উপর এমনি নির্ভরশীল। বিশ্বগ্রাম ধারণার অবতারণা করা হয় কখন? এটা একটু এক্সট্রা, এটা একটু তোমাদের বই পড়তে হবে 60-এর দশকে। আচ্ছা, বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে তোমার সংযুক্ত? যেমন ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার, এটা এটা ইন্টারনেটের সাথে এটা সংযুক্ত, এবং অন্যান্য গুলো তুমি পড়ে দেখতে পারো। হার্বার্ট মার্শাল ম্যাকলুহান নিচের কোন দেশটির অধিবাসী ছিলেন? কানাডা। ওই যে ব্লার করা আছে, দেখছো না, ব্লার করা আছে যে কানাডিয়ান। এবার আছে কি, বিশ্বগ্রামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বা কোনটি? কানেক্টিভিটি, রাইট। বিশ্বগ্রামের জন্য কোনো তথ্য হার্ডওয়্যার বা সফটওয়্যারের গুরুত্বপূর্ণ না, কানেক্টিভিটি লাগে। কানেক্টিভিটি বুঝো তো, এক দেশের সাথে আরেক দেশের কানেক্টিভ আছে, প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা দেশের। যেমন একটা একটা গ্রামের ভিতরে যারা থাকে মেইনলি, তাদের সাথে ভালো একটা মানে কমিউনিকেশন থাকে, তার সাথে তাদের ভিতরে একটা ভালো একটা কানেক্টিভিটি থাকে। আমার কথা বুঝতে পেরেছ? তো এই জিনিসটা, তো বিশ্বগ্রাম জিনিসটা এরকম। মানে বিশ্বগ্রাম, গ্রাম, এখানে মাথায় রাখবা, গ্রাম মানে কি অনেকগুলো ঘরের সমষ্টি, যে ঘরগুলোর সাথে তোমরা যারা আশেপাশে একটু ভালো যোগাযোগ আছে, কথাবার্তা হইলেও আছে, তাই না, মানে কানেক্টেড আছে। ঠিক সেম ভাবে বিশ্বগ্রামের ক্ষেত্রে কোনটা গুরুত্বপূর্ণ? এই কানেক্টিভিটি। হার্বার্ট মার্শাল ম্যাকলুহান ছিলেন একজন কি? একজন দার্শনিক ছিলেন। বৈশ্বিক যোগাযোগের ব্যবস্থা সমূহ স্থানকে কি বলে? গ্লোবাল ভিলেজ বলে। কোন উপাদানটি গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে সবচেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ? ইন্টারনেট, এটা জানা কথা, এটা মাস্ট, কারণ ইন্টারনেট না থাকলে গ্লোবাল ভিলেজ উড়ে যাবে। বিশ্বগ্রাম বলতে কি বোঝায়? এখান থেকে তোমরা রিয়েল টাইম শেয়ার বা বিনিময় রাইট, তথ্য বিনোদনের সহজলভ্যতা রাইট, বিশ্বের গ্রাম সমূহের আন্তঃসম্পর্ক না, বিশ্বের মধ্যে গ্রামের অভাব আছে, এটা ভুল কথা, এটা ভুল কথা। আচ্ছা, হার্বার্ট মার্শাল ম্যাকলুহানের বিখ্যাত গ্রন্থ, তার মানে ওই যে গ্রন্থগুলো লেখা আছে না, ওগুলো আমাদের কিন্তু পড়তে হবে, একটু পড়ো। দেখো, এইটা আর এইটা। বিশ্বগ্রাম প্রতিষ্ঠা প্রয়োজনীয় উপাদান কি কি? কানেক্টিভিটি, সক্ষমতা, ডেটা। এইমাত্র তোমাদের পড়াইছি, এখান থেকে তোমরা পড়ে নিবা। আচ্ছা, এখান থেকে মোটামুটি যে এমসিকিউ গুলো আছে এগুলো পড়বা। এরপরে দেখো, ওই যে বললাম বিশ্বগ্রামের মোটামুটি ভাবে 11টা সেক্টরের মতো আছে, তার মধ্যে কিন্তু প্রথমে আসছে কিন্তু যোগাযোগ, এটা একটা কিন্তু টাইপ। তো আমাদের এই যোগাযোগ নিয়ে আগে পড়তে হবে, তারপর দেখো এই প্রথমে কমিউনিকেশন বা হচ্ছে কিন্তু যোগাযোগ, এটা নিয়ে আমাদের কিন্তু পড়তে হবে। এবং এখান থেকে ইম্পর্টেন্ট না এরকমটা বললে আসলে ভুল হবে, বাট এখান থেকে ভাই তোমার ইম্পর্টেন্ট এবং তোমার কি পড়তে হবে দেখো, এক্স্যাক্টলি দেখো।
ভাইয়া এই যে যোগাযোগের ক্ষেত্রে দেখো, ইন্টারনেটের ক্ষেত্রে আমরা ইমেল ইউজ করে থাকি। ইমেল তো জানো সবার মোটামুটি একটা জিমেল আছে, রাইট? তারপর হচ্ছে কি, ফর এক্সাম্পল, তারপর আমরা যে এই যে ফেসবুকে চ্যাটিং করি, তারপর আমরা হোয়াটসঅ্যাপে কথা বলি। হ্যাঁ, এই যে আমরা কথা বলি যে বিভিন্ন ধরনের এই যে টেলিযোগাযোগ নেটওয়ার্কের যেমন হচ্ছে ফোন, ফ্লাক্স, তারপর হচ্ছে কিন্তু ইন্টারনেট, ইমেল, অডিও, ভিডিও, চ্যাটিং, এসএমএস এর মাধ্যমে, তার মানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তে সরাসরি যোগাযোগ স্থাপন করা যায়। ভিডিও কনফারেন্স বলে একটা শব্দ আছে। তো এই জিনিসটা হচ্ছে কিন্তু তোমার যোগাযোগ। তো এই যোগাযোগ নিয়ে পড়লাম আর কি। এখন আসি যোগাযোগের ক্ষেত্রে আর কি করতে হবে। দেখো এখানে দেখো যোগাযোগ মানে কি, কমিউনিকেশন সিস্টেমটা একটা বিশ্বগ্রামের সুবিধা সমৃদ্ধ যোগাযোগ ব্যবস্থা। যে যোগাযোগ ব্যবস্থার ইংরেজি শব্দ হচ্ছে কমিউনিকেশন সিস্টেম। আলোচনার সুবিধা 3 ভাগে ভাগ করা যায়। তার মানে আমরা বলতে পারি এই যোগাযোগটাকে 3টা ভাগে ভাগ করছে, বুঝো? একটা হচ্ছে কি টেলিযোগাযোগ ব্যবস্থা, একটা হচ্ছে কি তথ্য যোগাযোগ ব্যবস্থা, আর একটা হচ্ছে প্রত্যক্ষ যোগাযোগ বা যাতায়াত ব্যবস্থা। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে না, আমরা কিন্তু বিশ্বগ্রামের সেক্টর গুলো নিয়ে আলোচনা করতেছি। ভাইয়া বোঝো, মাথায় নাও, তুমি মাথায় নাও বিষয়টা। এই যে দেখো বিশ্বগ্রামের সেক্টর নিয়ে মানে উপাদানগুলা, এই উপাদানগুলো টোটাল 11টা উপাদান নিয়ে তোমার এখন কি করতে হবে, পড়াশোনা করতে হবে। এই 11টা উপাদানের ভিতরে প্রথমে আমি যোগাযোগটা নিয়ে আলোচনা করতেছি। এইগুলো এই যোগাযোগ টোগাযোগ যা বলে সব কিন্তু বিশ্বগ্রামের মধ্যে। এখন ওই যে তোমার আশেপাশে যে ঘর বাড়ি, এগুলো কিন্তু বিশ্বগ্রাম না, এইগুলো হচ্ছে এই উপাদানগুলো হচ্ছে বিশ্বগ্রাম। এইগুলো নিয়ে আলোচনা করতে হবে। এখন এই যোগাযোগের মধ্যে আবার 3টা দেখো, এই যে দেখো তিন প্রকার। আবার দেখো এই যে 3 ভাগে ভাগ করছে এই যোগাযোগ ব্যবস্থাটাকে। একটা হচ্ছে টেলিযোগাযোগ, একটা হচ্ছে তোমার তথ্য যোগাযোগ ব্যবস্থা, আর একটা প্রত্যক্ষ যোগাযোগ আর যাতায়াত ব্যবস্থা। আমি আশা করি টেলিযোগাযোগ মানে কি, টেলিফোনের মাধ্যমে যে যোগাযোগটা করো। আচ্ছা, তথ্য যোগাযোগ ব্যবস্থা মানে কি, ওই ইন্টারনেটের মাধ্যমে চ্যাটিং কইরা ফেসবুক টেক্সটের মাধ্যমে। আর প্রত্যক্ষ যোগাযোগ মানে কি, এই যাতায়াতের মাধ্যমে, যেমন আমি আমার জায়গা থেকে তোমার জায়গায় গেলাম, সাপোজ দুইজনে মিট করার জন্য। তো এটাকে বলা হয় তোমার প্রত্যক্ষ যোগাযোগ। আশা করি 3টার এক্সাম্পল উদাহরণ বুঝতে পারছো। বিষয়টা ভেরি সিম্পল। এখন এই 3টা নিয়ে একটু আলাদা আলাদা ভাবে পড়াশোনা করতে হবে। তুমি দেখো মানে মনে হইতেছে যে পড়াশোনা অনেক, বাট এগুলো ভেরি ভেরি ইজি। এখন আসি, প্রথমে আসি টেলিযোগাযোগ ব্যবস্থা। এটা কি কও দেখ? টেলিযোগাযোগ হলো সাধারণত যে কোনো দূরত্বে, খেয়াল করো সংজ্ঞাটা আসতে পারে যে টেলিযোগাযোগ ব্যবস্থা কাকে বলে। এটা কিন্তু যোগাযোগের একটা প্রকার, যোগাযোগ ব্যবস্থার মধ্যে একটা প্রকার। ওকে, টেলিযোগাযোগ হলো সাধারণত যে কোনো দূরত্বে যন্ত্র বা ডিভাইস নির্ভর পরস্পর যোগাযোগ ব্যবস্থা। ওই যে হ্যালো, কেমন আছো, ভালো আছো, ভাত খাইছো না খাবা, এই আর কিছু না, বুঝো নাই? এখন এই আর পড়া লাগবে না। টেলিযোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ কয়েকটা অংশ আছে। 1 নম্বর হচ্ছে ডিজিটাল টেলিফোন নেটওয়ার্ক। খেয়াল করো, এই যে টেলিফোনের মাধ্যমে তুমি এটা আগে প্রচলন বেশি ছিল। মোবাইল কমিউনিকেশন, এই যে মোবাইলের মাধ্যমে স্মার্টফোন। এবং আর একটা হচ্ছে তোমার স্যাটেলাইট, এই যে স্যাটেলাইট। ডান? তার মানে যদি এমসিকিউ তে থাকে ভাইয়া টেলিযোগাযোগ ব্যবস্থার কয়টা অংশ আছে, এটা আসবে। সেটা হচ্ছে কি ডিজিটাল টেলিফোন নেটওয়ার্ক, মোবাইল কমিউনিকেশন, আর একটা হচ্ছে তোমার স্যাটেলাইট। ডান ভাইয়া? ওকে, এবার 1 নম্বর। এখন আবার এই 3টা নিয়ে আবার পড়াশোনা। ওরে ভাই রে ভাই, খালি প্রকার প্রকার প্রকার, খালি খালি প্রকার আর প্রকার। দেখো এখন এই ডিজিটাল টেলিফোন নেটওয়ার্ক, এটা নিয়ে আমাদের আশা করি এখানে একটু পড়তে হবে তোমাদের। আধুনিক সব সুবিধা নিয়ে তৈরি টেলিফোনকে ডিজিটাল টেলিফোন বলে। ওকে, ভালো কথা। ডিজিটাল মানে ওই টেলিফোনের কথা বলছে। টেলিফোনটা মেইনলি কিন্তু এটা, মোবাইলের কথা কিন্তু বলে নাই 1 নম্বরে, টেলিফোনের কথা বলছে। আচ্ছা, তো আধুনিক সব সুবিধা নিয়ে তৈরি টেলিফোনকে ডিজিটাল টেলিফোন বলে। ফাইন, ডিজিটাল টেলিফোন কাকে বলে? ফর এক্সাম্পল আসতেই পারে, তো পারে না, আসতে পারে ডিজিটাল টেলিফোন। তখন যদি বলো যে ফোনের মাধ্যমে কথা কাউকে ডিজিটাল টেলিফোন বলে, মায়ের তাহলে দেবো মায়ের। এটা হচ্ছে আধুনিক সব সুবিধা নিয়ে তৈরি। আনসারটা হবে আধুনিক সব সুবিধা নিয়ে তৈরি টেলিফোনকে ডিজিটাল টেলিফোন বলে। এখন ডিজিটাল টেলিফোন ব্যবহার করে পরিপূর্ণ সুবিধা নিতে চাইলে টেলিফোনের নেটওয়ার্কিং ও ডিজিটাল মানের হতে হয়। অনেক কিছু এখানে বলছে, তোমরা একটু পড়বা। আর পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক, যেটা একটা সংক্ষিপ্ত হচ্ছে কি পিএসটিএন হলো, এই পিএসটিএন হলো ডিজিটাল টেলিফোন নেটওয়ার্কের একটা সাফল্য ধারা। দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে ডিজিটাল টেলিফোন, শুধু টেলিফোন না, ডিজিটাল টেলিফোন নেটওয়ার্কের একটা সাফল্য ধারার নাম কি? পিএসটিএন, যেটাকে আমরা ফুল মিনিংসটা হচ্ছে পাবলিক, পিতে হয় পাবলিক, এসে হয় সুইচড, আর টিতে হয় টেলিফোন, এনে হয় নেটওয়ার্ক। ওকে, এখানে একটু পড়ে নিও। 2nd নাম্বার কি? মোবাইলের কথা বলছে। ওয়াও, জাস্ট বিশ্বগ্রাম বা বিশ্বায়নের অন্যতম একটা শর্ত হচ্ছে বিশ্বের সকল মানুষ সর্বদা সংযুক্ত থাকতে সক্ষম হবে। এটা একটা এমসিকিউ, যে বিশ্বগ্রাম বা বিশ্বায়নের তোমার অন্যতম একটা শর্ত আছে, একটা কন্ডিশন আছে। সেটা কি? বিশ্বের সকল মানুষ সর্বদা কানেক্টেড থাকতে হবে, সংযুক্ত থাকতে হবে। এখন আসি, আমরা একটু সাইডে দেখতে পারতেছি মোবাইল ফোনের একজন জনক আছে, জনকের নাম হয়েছে কিন্তু মার্টিন কুপার। নাম কি ভাইয়া?
মার্টিন কুপার। নাম কি ভাইয়া? মার্টিন কুপার। ওকে, মোবাইল ফোনের জনক। একটু যদি সম্ভব হয় মাথায় রাখো, এমসিকিউ তো দিয়ে দিতে পারো। মোবাইল ফোন হলো একটি ইলেকট্রনিক ডিভাইস, এটা জানার কথা, যা বেস স্টেশনের একটা সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে ফুল ডুপ্লেক্স দ্বিমুখী রেডিও টেলিকমিউনিকেশন ব্যবহার করা হয়ে থাকে। ওকে ফাইন ভাই, ভালো কথা, অনেক কিছু বুঝছি। এখন আসি সুবিধা কি কি মোবাইল ফোনের সুবিধা, এরা একটু পড়বা, এখান থেকে এগুলো পড়বা, এসএমএস টেসএমএস দিতে পারবা, গান টান শুনতে পারবা, ভিডিও দেখতে পারবা, ভয়েস কল দিতে পারবা, এইসব চ্যাটিং টেটিং করতে পারবা, এইসব ব্লুটুথ কানেক্ট দিতে পারবা, গ্লোবাল পজিশন সিস্টেম, এইগুলো নিয়ে আলোচনা করছে। আর আরেকটা হচ্ছে তোমার স্যাটেলাইট। এখন আমরা 3 নম্বরে শিখবো হচ্ছে কিন্তু স্যাটেলাইট। আচ্ছা, মোবাইল ফোনের সুবিধা দিছে, অসুবিধা কি তা তো দেয় নাই, অসুবিধা তো সবচেয়ে বেশি, তাই না? স্যাটেলাইট, স্যাটেলাইট কি? স্যাটেলাইট শব্দের অর্থ হচ্ছে উপগ্রহ। এই স্যাটেলাইট শব্দের অর্থ কি ভাইয়া? উপগ্রহ। এখন এই স্যাটেলাইট সম্পর্কে যদি তুমি একটা আইডিয়া মানে পাইতে চাও যে ভাইয়া এক্স্যাক্টলি স্যাটেলাইটটা কি, স্যাটেলাইটের নাম শুনছি, যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইট আছে, রাইট, নাম শুনছি, বাট স্যাটেলাইটটা আসলে কি, এর মধ্যে কি থাকে, এটা যদি জানতে চাও এটা নিয়ে একটু পড়বো ভাইয়া, এটা নিয়ে একটু পড়াশোনা করো, তাহলে তুমি স্যাটেলাইটের সম্পর্কে একটু মোটামুটি আইডিয়া পাবা। এছাড়া যদি আরো বেশি করে যদি জানতে চাও, তুমি ইউটিউবে সার্চ দিতে পারো যে স্যাটেলাইট জিনিসটা আসলে কি, অথবা তুমি গুগল মামার কাছে কিন্তু বলতে পারো যে না, যে স্যাটেলাইট জিনিসটা আসলে কি। হ্যাঁ, তো আমরা জানি চাঁদ হচ্ছে পৃথিবীর উপগ্রহ, এটা জানি না? পৃথিবীর উপগ্রহ কি চাঁদ। তো তাহলে স্যাটেলাইট বলতে কি, নতুন কোন চাঁদকে বোঝায়? আসলে চাঁদ হলো পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ, আর মানুষ তৈরি করেছে কৃত্রিম উপগ্রহ। তার মানে আমি বলতে পারি স্যাটেলাইট জিনিসটা হচ্ছে কিন্তু একটা উপগ্রহ। আচ্ছা যাই হোক, এখানে কৃত্রিম উপগ্রহ গুলোতে পৃথিবীকে 24 ঘন্টা বা একদিনে একবার করে প্রদক্ষিণ করে। মানে কৃত্রিম উপগ্রহ গুলো মানে কি, এই স্যাটেলাইটের কথা বলছে। কৃত্রিম মানে কি, মানুষের তৈরি যেটা। তো এই মানুষের তৈরি উপগ্রহ নাম হচ্ছে কিন্তু স্যাটেলাইট। চাঁদ যেরকম পৃথিবীর একটা উপগ্রহ, মানুষ আবার নিজেরা তৈরি করছে স্যাটেলাইট, এটাকে উপগ্রহ নাম দিছে। এই উপগ্রহ পৃথিবীটাকে 24 ঘন্টা বা একদিনে একবার প্রদক্ষিণ করে, এটা জানো? তুমি চিন্তা করতে পারো, স্যাটেলাইটটা একবার 24 ঘন্টা। ওয়াও, আল্লাহ তাআলা এদের মাথায় কি দিয়েছে উপরালাই ভালো জানে। এর কারণ হচ্ছে পৃথিবী থেকে উপগ্রহগুলো দূরত্বের উপর এর পৃথিবীকে প্রদক্ষিণের সময় নির্ভর করে। পৃথিবী থেকে যদি মাত্র 130 মাইল দূরত্বে কোনো উপগ্রহ বা স্যাটেলাইট স্থাপন করা যায়, তাহলে সেটি মাত্র 90 মিনিটে পৃথিবীকে একবার ঘুরে আসতে পারে। ওয়াও, মানে বলছে কি, ধরো পৃথিবী থেকে 130 মাইল দূরত্বে যদি কোনো স্যাটেলাইট তুমি বসাও, সাপোজ তুমি ভবিষ্যতে একজন বিজ্ঞানী হবা, তুমি স্যাটেলাইট আবিষ্কার করবা, এবং তুমি কি করবা, এই স্যাটেলাইটটাকে এই পৃথিবী থেকে 130 মিটার, 30 মিটার না সরি কি বলো, 30 মাইল, 130 মাইল দূরত্ব যদি রাখো, তাহলে সেটি 90 মিনিটে, মাত্র 90 মিনিটে পৃথিবীটাকে একবার ঘুরে আসতে পারে। চিন্তা করতে পারো, চাঁদ পৃথিবী থেকে প্রায় 240,000 মাইল দূরত্ব। শুধু মাইল না, এখানে বলছে 130 মাইল, এখানে 240,000 মাইল দূরত্ব অবস্থিত। তাই তার কক্ষপথ অনেক বড় এবং পৃথিবীকে প্রদক্ষিণ করতে সময় লাগে 1 মাস। মানে আমরা তাহলে এখান থেকে এমসিকিউ অনেকগুলো কিন্তু এমসিকিউ পাইলাম যে না, চাঁদ আসলে পৃথিবীটাকে ঘুরতে, সম্পূর্ণ ঘুরে আসতে 1 মাস বা 30 দিন সময় লাগে নাকি? চাঁদ পৃথিবী থেকে প্রায়, খেয়াল করো, চাঁদ পৃথিবী থেকে প্রায় আচ্ছা এটা ঠিক আছে, কিন্তু কৃত্রিম উপগ্রহগুলো তাদের সেবায় সুবিধাতে পৃথিবী থেকে প্রায় 23,000 মাইল, বা যদি তুমি কিলোমিটার চিন্তা করো 36,000 কিলোমিটার দূরত্বে স্থাপন করা যায়, যার মাধ্যমে কিন্তু মানে এটা খুব কাছাকাছি, কিন্তু চাঁদটা অনেক দূরে, প্রায় 240,000 মাইল, অনেক দূরে। এই কারণে কিন্তু ওর পৃথিবীটাকে ঘুরতে সময় লাগে, কারণ যত দূরত্ব বাড়বে তত স্পেস বাড়বে, যার কারণে কিন্তু ঘুরতে অনেক টাইম লাগবে। তাহলে চাঁদ কিন্তু প্রায় 240,000 মাইল দূরে, এই কারণে 1 মাস বা 30 দিন সময় লাগে এই পুরো পৃথিবীটাকে ঘুরতে। কিন্তু ভাইয়া মানুষের তৈরি যে স্যাটেলাইটটা, এটা আসলে 23,000 মাইল দূরত্বে, কিলোমিটার চিন্তা করলে 36,000 কিলোমিটার দূরত্বে। এই যেহেতু খুব কাছাকাছি, 23,000 মাইল, 23,000 মাইল, 23,000, কিন্তু এটা 240,000, আর এটা শুধু 23,000। তার মানে পৃথিবী থেকে আরো অনেক কাছে না, পৃথিবীর কাছাকাছি না। এই কাছাকাছি থাকার কারণে তোমার এই স্যাটেলাইটটা পুরো পৃথিবীটাকে ঘুরতে 24 ঘন্টার মধ্যে কিন্তু ঘুরে আসতে পারে। ঠিক আছে, এটা মানুষের কিন্তু তৈরি। ও মাই গড, আল্লাহ তাআলা ওদের মাথায় কি দিচ্ছে। আচ্ছা যাই হোক, এখান থেকে আরো অনেক কিছু শিখতে হবে আমাদের। হ্যাঁ দেখো, তাহলে স্যাটেলাইট হলো মহাকাশে উৎক্ষেপিত বৈজ্ঞানিক প্রক্রিয়া উদ্ভাবিত কৃত্রিম একটা উপগ্রহ। এই এখন স্যাটেলাইট সম্পর্কে জানবা। পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করানোর জন্য আধুনিক স্যাটেলাইট বা এটাকে কৃত্রিম ভূ উপগ্রহগুলোকে বায়ুমণ্ডলের বাইরে, বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডলের বাইরে নির্দিষ্ট কক্ষপথে তারবিহীন রিসিভার, ট্রান্সমিটার সংযুক্ত করে স্থাপন করা থাকে। তো এই স্যাটেলাইট নিয়ে একটু ভাইয়া পড়বা। স্যাটেলাইট নিয়ে পড়লে তাহলে মানে এর মাধ্যমে কি পাঠানো হয়, এটু যে সবকিছু এখান থেকে একটু পড়বা। স্যাটেলাইটের মেইনলি কাজ কি জানো? যেমন দেখো, আবহাওয়ার পূর্বাভাস, যে এখন বন্যা হইবে কি হইবে না, সাগরে আসলে কত নাম্বার সিগন্যাল, বা যদি কোনো
নিম্নচাপ জাগে, কোন সময় কোন দিকে করবে, এটা সম্পূর্ণ স্যাটেলাইটের উপর। চিন্তা করো। এবার টেলিভিশন সম্প্রচার, হ্যাঁ টেলিভিশন সম্প্রচার, যেমন ঢাকা বসে যদি কেউ সংবাদ কর্মী যারা আসলে তোমার সাংবাদিকতা করে তারা যদি প্রচার করে, সেটা তুমি তোমার ঘরে বসে দেখতে পারো। তো এটা স্যাটেলাইটের মাধ্যমে। রেডিও যোগাযোগ, তারপর ইন্টারনেট যোগাযোগ, সম্পূর্ণ গ্লোবাল পুরো সিস্টেমটা ভাইয়া, পুরোটাই কিন্তু ভাইয়া এটা স্যাটেলাইটের উপর। একটু পড়বা তাহলে বিষয়টা জানতে পারবা। এবার আসি খ নম্বরে, তথ্য যোগাযোগ ব্যবস্থা। তথ্য যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে কিভাবে কি হয়, এখানে দেখো সৃজনশীলের টিপস আছে। দেখো ইন্টারনেট নির্ভর বিশ্বগ্রাম, এই বিশ্বগ্রাম এগুলো আসতে পারে। তোমার খ নম্বর দিয়ে দিল যে ইন্টারনেট নির্ভর বিশ্বগ্রাম ব্যাখ্যা করো, তখন তোমার এটা আনসার দিবা। একটু পড়বা, এখানে অনেক কিছু দিছে, এগুলো একটু পড়বা, আশা করি তোমরা পারবা। এই বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 নিয়ে কথা বলছে। আচ্ছা ভাইয়া, আমি আপাতত আজকে এতটুকু রাখি, কারণ এতটুকু আমাদের এমসিকিউ দেখতে হবে। আচ্ছা দেখি তো এমসিকিউটা ফার্স্টে আসে। এই যে দেখো টাইপ, যোগাযোগ, যোগাযোগের ভিতরে কিন্তু পড়ছে আমাদের মোটামুটি ভাবে 11টার মতো শিখতে হবে। 11টা ভাইয়া, বুঝছো? 11টার মতো ভাইয়া শিখতে হবে, 11টা। আচ্ছা, তার ভিতরে 1 নম্বরে আমরা যোগাযোগ নিয়ে পড়লাম। যোগাযোগের ভিতরে এখনো অনেক কিছু বাকি আছে। দেখো বিশ্বগ্রাম ধারণার প্রধান উপাদান কোনটি? যোগাযোগ, এটা জানা কথা, কারণ টোটাল উপাদান আমরা দেখছি 11টা, তার ভিতরে যোগাযোগ নিয়ে আমরা পড়াশোনা করতেছি। যোগাযোগ ব্যবস্থা কয় ভাগে ভাগ করা যায় বলো তো? 3 ভাগে। কয় ভাগে? যোগাযোগ ব্যবস্থা কয় ভাগে? 2 ভাগে। এটা 3 ভাগে হইবে, ভুল দিছি ওরা। আচ্ছা, কোনটি আবিষ্কারের ফলে যোগাযোগ ব্যবহার করা উন্নতি হয়েছে? কম্পিউটার, এটা জানা কথা। আচ্ছা, এবার দেখো ইন্টারনেটের মাধ্যমে নির্ভরযোগ্যতাভাবে বার্তা আদান প্রদান করার পদ্ধতি কোনটা বলতো? ফেসবুকের মাধ্যমে, টুইটারের মাধ্যমে, না মেসেঞ্জার, না ইমেল? ইন্টারনেটের মাধ্যমে নির্ভরযোগ্য বার্তা, যেমন ইমেইলের মাধ্যমে তুমি নির্ভরযোগ্য বার্তা পাঠাইতে পারো। টেলিযোগাযোগের মাধ্যমে সভা করাকে কি বলা হয়? এটাকে বলা হয় ভাইয়া টেলিকনফারেন্স। টেলিকনফারেন্স মানে বোঝো? ভিডিও কল। ধরো একটা মিটিং, সাপোজ তুমি একটা কোম্পানির ম্যানেজার পোস্টে আছো বা একটা বড় র্যাঙ্কে আছো, তো তুমি এখন কি করবা? কোম্পানির ভিতরে যারা আসলে কাজ করে তাদেরকে নিয়ে একটা মিটিং এ বসবে। বাট তুমি আনফরচুনেটলি তুমি দেশে নাই, তোমার দেশে তুমি নাই, তুমি বাইরে কান্ট্রিতে আছো কোন একটা কাজে ভাইয়ারের সাথে মিট করতে, অথবা কোনো মালামাল আসলে ক্রয় করার জন্য বা মালামাল দেখতে, হইতেই পারে সাপোজ। এখন তুমি সেখানে বসে এখন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তাদের সাথে করতে পারবা, তাদের সাথে কথাবার্তা বলতে পারবা, তাদের সাথে মিটিং করতে পারবা, তাদেরকে তথ্য দিতে পারবা, তারাও তোমাকে দেখতে পারবে, তুমি তাদেরকে দেখতে পারবা। তুমি এই যে বিষয়টা আর কি, তো এই আর কি। তারা টেলিযোগাযোগের মাধ্যমে এই যে সভা করা, সভা মানে কি? মিটিং করা, সবার ইংরেজি মিটিং। অডিও ভিজুয়াল পদ্ধতিকে সভা করা কি বলা হয় ভাইয়া? ভিডিও কনফারেন্স। এই যে দেখো ভিডিও, অডিও ভিজুয়াল পদ্ধতি, এটা ভিডিও কনফারেন্স। ভিডিওর মাধ্যমে তুমি কনফারেন্সিং করতে পারবা। এটা একটু ভাইয়া পড়ো, এগুলো পড়বা ভাইয়া। আচ্ছা আমি দিয়ে দেবো না তোমাদের, হ্যাঁ এখানে পড়া আছে, যা পড়াইছি এগুলোর ভিতর থেকে, তো মোটামুটি ভাবে এগুলো একটু পড়বা। আপাতত আমি এতটুকু রাখি, আজকে ফার্স্ট ক্লাসে তোমাদেরকে পড়াইলাম, ক্লাসটা প্রায় 1 ঘন্টার মতো হয়েছে। তো এখানে এই 11টা আইটেম সম্পর্কে আমাদের জানতে হবে। 11টা। তোমরা যদি পিডিএফটা চাও, পিডিএফ এর ভিতরে একটা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু ব্লার করে দেওয়া আছে যে কতটুকু ইম্পর্টেন্ট, কতটুকু তোমার পড়তে হবে। আর মাথায় রাখবা সৃজনশীল টিপস যেখানে আছে ওইটা একটু পুরোটা পড়বা, তাহলে তোমার জন্য বেটার হবে। আজকে ফার্স্ট ক্লাসে আমি এতটুকু কভার করলাম। আমাদের অনেক এমসিকিউ আছে, অনেক পড়াশোনা আছে। আমি সেকেন্ড ক্লাসে ইনশাল্লাহ, বাকি সেকেন্ড ক্লাস না, এই চ্যাপ্টারের উপর মোটামুটি 2 থেকে 3টা ক্লাস নিতে হবে, তাহলে আমাদের চ্যাপ্টারটা ফুল কমপ্লিট হবে। আমাদের একই সাথে এমসিকিউ কভার, একই সাথে আমাদের বইয়ের অংশটাও কিন্তু কভার। বাট তোমাদের ভাই একটু পড়তে হবে, এখানে অনেক কিছু আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু জানা আছে। এই যে বিষয়টা যে তুমি শিখলা যে এই চাঁদ হচ্ছে কিন্তু একটা উপগ্রহ, যেটা মেইনলি পৃথিবীর চারপাশে কিন্তু ঘুরে, রাইট? আর কিন্তু এই যে মানুষের তৈরি যে স্যাটেলাইট, এটাও কিন্তু একটা উপগ্রহ নাম দিচ্ছে। বাট এই স্যাটেলাইটটা পৃথিবীটাকে ঘুরতে 24 ঘন্টা টাইম নেয়, এরকম কিন্তু কথা আছে, তাই না? আর চাঁদ কিন্তু 1 মাসের মতো সময় নেয়। কেন নেয়? দূরত্ব, এবং দূরত্বটাও জানলা যে কতটুকু, এরকম অনেক কিছু কিন্তু ভাই তুমি জানতে পারবা, নতুন কিছু ভাই তুমি শিখতে পারবা। ওকে, সো আজকের মতো ক্লাস এখানে আমি রাখতেছি। এবং যারা আইসিটি তে ভর্তি আছো এবং যারা ভর্তি হবা, সো তোমরা অনেকে ভর্তি হতে চাচ্ছ, আইসিটি সাবজেক্টটা তোমাদের ইনশাল্লাহ 2 মাসের ভিতরে ইনশাল্লাহ কভার হয়ে যাবে। 2 মাস টাইম লাগবেও না, এটার উপরে হয়তো বা 3টার উপরে বেশি আরো ভিডিও মানে হচ্ছে তোমাদের ক্লাস নিতে হবে, কারণ ইনফরমেশন অনেক না। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় চতুর্থ অধ্যায় ইনশাল্লাহ তোমাদের বললাম যে একজন ফ্রিল্যান্সার ভাইয়া আসছে, এবং ভাইয়াকে আমি নিয়েছি কারণ তোমাদেরকে আসলে প্র্যাকটিক্যালি দেখাবে। প্র্যাকটিক্যালি আমি তো HTML ধারণা দিব, প্রোগ্রামিং বিষয়ে আমি নিজেই
তোমাদেরকে দেখাবো, কিন্তু প্র্যাকটিক্যাল একটা ব্যাপার আছে, কম্পিউটারের মাধ্যমে তোমাদেরকে দেখাই যে কিভাবে ওয়েবসাইট তুমি বানাবা, কিভাবে প্রোগ্রামিং এর এই কাজটা করে, কিভাবে টেবিল বানাইতে হয়, কিভাবে কালার করতে হয়, এটা তোমাকে প্র্যাকটিক্যালি তোমাকে দেখাই। প্র্যাকটিক্যালে দেখা এক জিনিস আর এমনি পড়া কিন্তু এক জিনিস, দুইটার ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে। যখন তুমি পড়াটা পড়ার পরে যখন তুমি প্র্যাকটিক্যালি ওই কাজটা করবা বা ওই জিনিসটা দেখবা, তখন দেখবা এটা ইজিলি তোমার আয়ত্ত হয়ে যাবে। তো যারা ভর্তি আছো কোনো সমস্যা নেই, তোমাদের ইনশাল্লাহ 2 মাসের ভিতরে রেগুলারলি ক্লাস হবে, রুটিন তোমরা জানাই, মানে আমি জানিয়ে দিয়েছি তোমাদেরকে। ক্লাস ঠিক রাত 7টার সময় কিন্তু হবে, 7টার সময় তোমাদের আইসিটি সাবজেক্টটা নিব, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার রাত 9টায় নিব। রুটিন তোমরা কিন্তু ভাইয়া জানো। যারা ভর্তি হইতে চাও, তোমাদের সবার ফোনের ভিতরে একটা ক্রোম ব্রাউজার আছে না, ক্রোম ব্রাউজারে যাবা, এই যে ক্রোম ব্রাউজার আছে সবার ফোনের ভিতরে, ক্রোম ব্রাউজারে গিয়ে ভাইয়া তোমরা সার্চ দিবা এই জায়গাতে যে রিফাত একাডেমি লিখে সার্চ দিবা। রিফাত একাডেমি লিখে সার্চ দিলে শুরুর দিকে আমার ওয়েবসাইটটা আসবে, এখানে যাবা, এখানে গেলে তারপর তোমরা শুরুর দিকে আমার এই যে ভিডিওটা আছে ভিডিওটা দেখতে পারবা। এটা দেখলে তুমি বুঝতে পারবা যে ভাই তুমি কিভাবে ভর্তি হবা, কিভাবে ক্লাসগুলো পাবা, A to Z সবকিছু। যদি ভর্তি হইতে এই যে নিচের দিকে গেলেই তুমি দেখতে পারবা, এই নিচের দিকে যদি যাও তাহলে সেক্ষেত্রে তুমি দেখতে পারবা এখানে আইসিটি লেখা আছে, এইচএসসি 25 ব্যাচ। এই যে দেখো, খেয়াল করো, এই যে এইচএসসি আইসিটি লেখা আছে, এখানে ক্লিক করলে এখান থেকে তুমি ভর্তি হতে পারবা। আর যদি তোমার ভর্তি হতে সমস্যা হয়, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01749097325, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি চাইলে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, যারা ভর্তি আছো এবং যারা ভর্তি হবা এভাবে। এবং তোমাদের কিছুক্ষণের ভিতরে এই যে ক্লাসটা নিছি না, এই ক্লাসটা তোমাদের এখানে এই যে এখানে অ্যাড করে দেওয়া হবে। যখন এখানে প্রবেশ করবা, প্রবেশ করার পরে মানে তুমি তোমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, তারপর তুমি ভাইয়া ক্লাসগুলো দেখতে পারবা একেবারে ইজি। এবং এই যে দেখো, এই যে ওয়েবসাইটটা যে বানানো হয়েছে, এটাও তো একজন ডেভেলপার বানাইছে, তাই না? আমার যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা বানানো, এটা তোমাদের আইসিটির 4র্থ অধ্যায় HTML এর কাজ। এবং এই ওয়েবসাইট কিভাবে বানাইছে, কিভাবে এই যে দেখো এই অংশটা গাঢ়, এই কিভাবে ইমেজ গুলা সেট করছে, এইগুলাই তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবে, যাতে করে তোমার HTML এর পুরো বিষয়টা তোমার মাথার ভিতরে ঢোকে। শুধু পড়লেই হবে না, একটু তোমার এক্সট্রা কিছু জানতে হবে। ওকে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে ভাইরা তোমাদের সাথে পরবর্তীতে, সাথেই থাকো। ওকে, আল্লাহ হাফেজ।